করতে পারি। Unincorporated Association আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্পেসিফিক যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন সলভিং দরকার হয় আমরা সেটা দেখতে পারি। তবে আমরা 2020 মে and অক্টোবর জোন এ, জোন বি এবং অক্টোবরের কোয়েশ্চেন্স গুলো আমরা দেখে রাখতে পারি। আচ্ছা, আর এখানে একটা কোয়েশ্চেন যেটা গ্রুপে দিয়েছে হচ্ছে ইশিকা, এটা আমরা দেখতে পারি। এটা কোন ইয়ারের কোয়েশ্চেন? কোনটা ইনতাজ, কোন কোয়েশ্চেনটা? এটাই স্যার যেটা আপনি স্ক্রিনে দেখাচ্ছেন। কোন ইয়ারের এটা? স্যার এটা তো যে ইশিকা আপু মেবি দিছে স্যার, ইয়ারটা আমার মনে নেই তো দেখতেছি তাও। আচ্ছা, ইশিকা এটা বলতে পারবে? 2021 এর জোন বি জুলাই না তো জুনের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা 2021, এটার কোয়েশ্চেন নাম্বার 5। 2021 জোন বি কোয়েশ্চেন নাম্বার 5। ঠিক আছে, এটা আমরা দেখে নিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তার আগে আমরা এই আনইনকর্পোরেটেড, তাহলে 2021 এর একটা কোয়েশ্চেন, এটা আমাদেরকে দেখতে হবে। জোন বি কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা, আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এখান থেকে তো আমরা সোল কোয়েশ্চেন অ্যান্সার করব না, বা এটা থেকে সোল কোয়েশ্চেন ওরকম ভাবে আসে না।
খুবই র্যান্ডম কোয়েশ্চেন হচ্ছে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। তো যদি কোনো কোয়েশ্চেন এটার ইস্যু থাকে ওইটা আমরা মানে হ্যান্ডেল করার জন্য আমরা এটা ডিসকাস করতে পারি। তো অনেক সময় যেটা দেখা যায় যে ধরো যে একটা অ্যাসোসিয়েশন, ঠিক আছে, অ্যাসোসিয়েশন একটা অ্যাসোসিয়েশন বলতে আমরা যেটা বুঝাই যে ধরো লাইক মাইন্ডেড পার্সনরা মিলে হ্যাঁ কোনো একটা কাজ করার জন্য যখন তোমার একটা বডি ফর্ম করে ওই বডিটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েশন। এক্স ওয়াই জেড, হ্যাঁ, এ বি সি ডি পি কিউ আর সবাই একসাথে হয়ে একটা কমন গোলের জন্য যখন তারা এরকম একটা বডি ফর্ম করে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েশন। ঠিক আছে, যে এটা কমন একটা গোল, একটা কাজ করবে তারা, হ্যাঁ, একটা অবজেক্টিভ থাকবে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন, সংগঠন বাংলায় যেটা বলে। এখন তাদের একটা কমন গোল থাকে, কমন গোল থাকে। এখন এই অ্যাসোসিয়েশন গুলো অনেক সময় যেটা দেখা যায় যে অ্যাসোসিয়েশন গুলো হতে পারে হচ্ছে এরকম যে তারা অ্যাসোসিয়েশন ফর্ম করলো এবং অ্যাসোসিয়েশন ফর্ম করার পর তারা গভর্নমেন্টের কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে, গভর্নমেন্টের কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে তারা নিজেদেরকে রেজিস্টার করলো, অথবা তারা একটা কোম্পানি হিসেবে নিজেদেরকে তোমার ফর্মালিটিস গুলো কমপ্লাই করলো। গভর্নমেন্ট ডিপার্টমেন্টে তারা রেজিস্টার করলো অথবা কোম্পানির মাধ্যমে তারা রেজিস্টার করলো। ক্লিয়ার? এরকম যদি করে থাকে, কোম্পানি হতে পারে পাবলিক কোম্পানি অথবা প্রাইভেট কোম্পানি, তখন এই ধরনের কোম্পানিকে আমরা বলতে পারি হচ্ছে ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। তাহলে আমরা যেটা বলতে পারি যে ধরো ব্র্যাক একটা ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, ইংল্যান্ডের কনটেক্সটে অক্সফ্যাম, হ্যাঁ, একটা ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। এবং এই যে অ্যাসোসিয়েশন গুলা, এগুলা এমন হতে পারে যে তারা ফর প্রফিট ফর্ম করতে পারে, যে তারা টাকা ইনকাম করবে, আবার তারা চ্যারিটেবলও হতে পারে। তাহলে ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন গুলা এগুলা চ্যারিটেবলও হতে পারে, আবার নন চ্যারিটেবলও হতে পারে। ঠিক আছে, এগুলা নন চ্যারিটেবলও হতে পারে। শেল কোম্পানি, তেলের যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে এটা ফর প্রফিট হতে পারে। আর কিছু কিছু অ্যাসোসিয়েশন যেটা ফর্ম করতে পারে কিন্তু এটা নিজেদের কোনো রেজিস্ট্রেশন করবে না, মানে গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টের আন্ডারে রেজিস্ট্রেশন করবে না। তার মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা হচ্ছে গিয়ে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এরকম কোনো ডিপার্টমেন্টের আন্ডারে এটা নিজেদেরকে রেজিস্ট্রেশন করবে না। ঠিক আছে, অথবা এটা কোম্পানি, পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের অ্যাসোসিয়েশন মানে তোমার নো রেজিস্ট্রেশন, হ্যাঁ, কোনো রেজিস্ট্রেশন, কোনো ফর্মালিটি এটা কমপ্লাই করবে না। এই ধরনের অ্যাসোসিয়েশনকে বলা হয় হচ্ছে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, ঠিক আছে, আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। এখন ধরো যে একটা অ্যাসোসিয়েশন করতে চাচ্ছে হচ্ছে ধরো যে তোমার স্লিম গার্লস
লয়ার্স অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটার প্রধান হচ্ছে সাদিয়া। তো স্লিম গার্লস লয়ার অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন সাদিয়া ফর্ম করতে চায়। এখন এই অ্যাসোসিয়েশনটা সাদিয়া যেটা করতে চাচ্ছে না, যে রেজিস্ট্রেশন সে করতে চাচ্ছে না, এটা কোন রেজিস্ট্রেশন করবেন, এটা হবে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। এখন এই স্লিম গার্লস লয়ার অ্যাসোসিয়েশন যখন সে ফর্ম করলো, এখন এটার কিছু তো অবজেক্টিভ আছে। কিছু অবজেক্টিভ হচ্ছে যে লয়াররা যদি স্লিম হয় তাহলে কোর্টে দৌড়াদৌড়ি করতে পারবে, লিফট যদি না কাজ করে সিঁড়ি দিয়ে উঠে যেতে পারবে, হ্যাঁ, একদিনে 4-5টা হিয়ারিং করতে পারবে। এই জন্য সে স্লিম গার্লস লয়ার্স অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করতে চাচ্ছে। এটার একটা অফিস থাকবে, অফিসের মধ্যে মিটিং হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা জিম থাকবে। এখানে বলা হবে যে কিভাবে এরা স্লিম হতে পারে, স্লিম হওয়ার অ্যাডভান্টেজেস গুলা কি কি। হ্যাঁ, এরা তোমার বছরে একবার তোমার অ্যানুয়াল ডিনার করবে। ডিনারে তারা শুধু শাকসবজি খাবে, হ্যাঁ, লাল শাক, পুঁই শাক, হ্যাঁ, এইটা এরকম ভাবে তারা তোমার পুঁই শাকের বার্গার, হ্যাঁ, এরকম তারা খাওয়া দাওয়া করবে। তো এরকম ভাবে তোমার একটা অ্যাসোসিয়েশন তারা ফর্ম করলো। তাহলে এই ধরনের অ্যাসোসিয়েশন যেটা, এটার তো কোনো রেজিস্ট্রেশন নাই, এটা না গভর্নমেন্ট কোনো ডিপার্টমেন্টের আন্ডার রেজিস্ট্রেশন করলো, না কোম্পানি হিসেবে। কিন্তু এখানে যখনই এই স্লিম গার্লস লয়ার্স অ্যাসোসিয়েশন ফর্ম করা হয়েছে, তখন অনেকেই দেখা গেল যে এটাকে তোমার ডোনেট করা শুরু করলো। হ্যাঁ, অনেকেই টাকা দেওয়া শুরু করছে স্লিম গার্লস অ্যাসোসিয়েশনকে, সবাই টাকা দেওয়া শুরু করছে, পাউন্ড দেওয়া শুরু করেছে যে আরো তোমরা ইকুইপমেন্ট কিনো, জিমের ইকুইপমেন্ট, অফিসে টেবিল কম্পিউটার্স, এটা সেটা। এটা কেন শুধু এক জায়গায় থাকবে, হ্যাঁ, সিটি শুধু ক্যাপিটালে কেন থাকবে সবগুলা, হ্যাঁ, ডিস্ট্রিক্টে হবে স্লিম গার্লস লয়ার অ্যাসোসিয়েশন। অনেকেই টাকা দেওয়া শুরু করলো। তাহলে এটা যে অ্যাসোসিয়েশনটা ধরো 5,000 পাউন্ডস দিয়ে শুরু হয়েছিল, এই অ্যাসোসিয়েশনটা এখন টাকা পয়সা পেয়ে হয়ে গেছে হচ্ছে 1 মিলিয়ন পাউন্ডের একটা অ্যাসোসিয়েশন। কিন্তু এটা তো রেজিস্টার্ড না। এখন এরকম অ্যাসোসিয়েশন যখন কোনো টাকা রিসিভ করে, এই যে 1 মিলিয়ন পাউন্ড রিসিভ করলো, এটা কিভাবে রিসিভ করবে টাকাটা? মানে অ্যাসোসিয়েশনের এখন প্রথম দিকে ধরো মেম্বার ছিল হচ্ছে 5 পিপল, এখন এটার মেম্বার হয়ে গেছে হচ্ছে 5,000 পিপল। তাহলে এই অ্যাসোসিয়েশনের এই টাকাটা কিভাবে হোল্ড করা হবে? যে অ্যাসোসিয়েশনটা ধরো ফর্ম করলো হচ্ছে ইন 2022, ধরো অ্যাসোসিয়েশনটা ফর্ম করা হয়েছিল এবং এটা ভালোই পপুলার হয়ে গেছিল, কিন্তু দেখা গেছে যে এই অ্যাসোসিয়েশনের মেম্বার্সরা কেউই শুকাচ্ছে না। উল্টা দেখা যাচ্ছে বিভিন্ন মিটিং এ তারা এত পরিমাণে স্যান্ডউইচ, সিঙ্গারা খেতে খেতে বেশিরভাগ মেম্বারই মোটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেটা ডিসাইড করলো যে এদের মেম্বারশিপ ফল করা শুরু করলো। এখন এটার তো টাকা রয়ে গেছে 1 মিলিয়ন পাউন্ড। তাহলে 2024 মে মাসে তারা ডিসাইড করলো যে উই উইল ডিসলভ দ্য অ্যাসোসিয়েশনটা আমরা ভেঙে ফেলবো। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে যে এই যে 5,000 পিপল হয়ে গেছে অ্যাসোসিয়েশনের, এই টাকাটা তাহলে কিভাবে কে পাবে? এই টাকাটা কি 5 জন যারা অ্যাসোসিয়েশন ফর্ম করেছিল তারা পাবে, না অল দ্য মেম্বার্স পাবে? মানে কিভাবে এই টাকাটা ডিস্ট্রিবিউশন হবে? মানে একটা অ্যাসোসিয়েশন যদি ইনকর্পোরেটেড হয় তাহলে অনেক সুবিধা আছে। ইনকর্পোরেটেড হতে গেলে তো গভর্নমেন্টের ডিপার্টমেন্টের আন্ডারে সে ফাংশন করবে। তাহলে গভর্নমেন্টের এই অ্যাক্টের মধ্যে যেভাবে বলা থাকবে সেভাবে তারা ফান্ডটা রিসিভ করবে, বা ডেলিগেটেড রেজিস্ট্রেশনে যেভাবে বলা থাকবে সেভাবে রিসিভ করবে। রিজলিউশন অ্যাকর্ডিং টু অ্যাক্ট অফ পার্লামেন্ট হবে। আর কোম্পানি যদি হয় পাবলিক লিমিটেড অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা জানি যে একটা কোম্পানি যদি ডিসলভ হয়ে যায়, কোম্পানি যদি ইনসলভেন্ট হয়, লিকুইডেটেড হয়, তখন আমাদের লিকুইডেটর অ্যাপয়েন্ট করা হবে। তারা প্রথমে ক্রেডিটরদের টাকা পয়সা বুঝাই দিবে, তারপরে যে টাকা থাকবে সেটা শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিবে। কিন্তু আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে তো এটা একটা বিরাট ঝামেলা, যে এটা কিভাবে টাকাটা হোল্ড করবে। আমাদের যখন এই চ্যাপ্টার থেকে PQ দেয় তখন দিয়ে দেয় হচ্ছে যে একজন ডোনার সে একটা আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনকে টাকা দিয়েছে। এখন তো
তোমার আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনটা এখন ডিজলভ হয়ে গেছে, মানে এটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ ডিজলভ হয়ে গেছে। তাহলে এই ফান্ডটার কি হবে? এই ফান্ডটা কি আমাদের সেটলার আবার পেয়ে যাবে, নাকি না আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের যারা মেম্বার্স তারা পাবে, নাকি না আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনটা এটা কি চ্যারিটেবল না নন চ্যারিটেবল এটার উপরে ডিপেন্ড করবে। আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন So it depends on the purpose. কোন পারপাসে এই টাকাটা দিছিল, অ্যাসোসিয়েশনটা কিসের ছিল, সেটার উপরে ডিপেন্ড করে হবে না? তাহলে এটা অনেকগুলা এই ফ্যাক্টরস তখন আমাদের এখানে চলে আসবে। সাদিয়া যে অ্যাসোসিয়েশনটা, হ্যাঁ যে স্লিম গার্লস লয়ার্স অ্যাসোসিয়েশনের এই প্রবলেমটা নিয়ে একটা আমাদের সলিউশনটা আমরা কিভাবে বের করতে পারি আমরা দেখে নিই। তাহলে যে কোনো কোয়েশ্চেন আসলে আমরা শর্ট, কারণ যেহেতু আমরা পিকিউতে অ্যান্সার করবো, এটা এস এর জন্য না, আমরা বলে দিব যে ইন দ্য গিভেন কোয়েশ্চেন যখন আমাদের ডোনার এক্স একটা অ্যাসোসিয়েশনকে ডোনেট করলো, এটা ছিল একটা আনইনকর্পোরেটেড। তাহলে কিভাবে বুঝবো আমরা? এক্সামিনার বলেই দিবে কোয়েশ্চেনের মধ্যে যে এটা একটা আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন অথবা এটা রেজিস্টার্ড না, হ্যাঁ এটা মেম্বার্সরা মিলে ফর্ম করেছে, ঠিক আছে, তারা কোনো রেজিস্ট্রেশন করেনি বলে দেওয়া থাকবে। তাহলে an unincorporated association হচ্ছে একটা association is a group of individuals who combine to act together to achieve some purpose, often একটা social purpose। ক্লিয়ার জিনিসটা? যেমন স্টুডেন্ট ল সোসাইটি, হ্যাঁ ব্রিজ মানে কার্ডের ব্রিজ খেলার ক্লাব, এরকম অ্যাসোসিয়েশন। এখন এখানে মেইন ইস্যুটা হচ্ছে যে এই যে তোমার অ্যাসোসিয়েশনটা এটা কিভাবে হোল্ড করবে দ্য ফান্ডস, এটা যদি প্রফিট হয় এটা কিভাবে এটা হোল্ড করবে, কারণ অ্যাসোসিয়েশন গুলো তো টাকা পয়সা ব্যাংকে রাখতে পারে, বন্ড পারচেস করতে পারে, গুডস সেল করতে পারে। অ্যাসোসিয়েশন এই টাকাটা কিভাবে তারা হোল্ড করবে? কারণ যেহেতু এটা ইনকর্পোরেটেড না, নট ইনকর্পোরেটেড, তাহলে তো এর কোনো আলাদা কোনো লিগ্যাল পার্সোনালিটি নাই। তার মানে এটা যে ডিজলভ হলে ক্রিয়েটরদেরকে টাকা দিয়ে বাকি টাকাটা শেয়ার হোল্ডারকে দিব, এরকম তো করা যাচ্ছে না এখানে। তাহলে এখানে মেইনলি দুইটা ইস্যু আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের পিকিউতে, দ্য প্রপার কনস্ট্রাকশন অফ গিফটস এন্ড আদার ট্রান্সফার অফ আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, যখন টাকা ডোনেট করা হয় টাকাটা তারা কিভাবে হোল্ড করে। এন্ড সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে অ্যাসোসিয়েশনটা যদি ডেস্টিনেশন অফ সাচ রাইটস when the association dissolves, অ্যাসোসিয়েশনটা যখন বন্ধ হয়ে যাবে এই ফান্ডের কি হবে? ঠিক আছে, তাহলে গিফট এন্ড আদার ট্রান্সফারস টু আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনস, তাহলে এই ডোনেশন গুলা যেগুলো এটা রিসিভ করবে, ঠিক আছে, এই ডোনেশন অর ফান্ড এটা তারা কিভাবে হোল্ড করবে? এখানে তিনটা তোমার অ্যাপ্রোচেস আছে বা তিনটা থিওরি আছে এখানের মধ্যে। এক নাম্বার থিওরি হচ্ছে যে যখনই কোনো আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনে কোনো ডোনেট করা হবে, এখন আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন যেটা অনিবন্ধিত একটা সংগঠন, তাহলে এটাতে যখনই কেউ টাকা দিবে, ডোনেশন আসবে, এটাতে কোনো ডোনেশন আসবে, এই টাকাটা হোল্ড করবে অ্যাসোসিয়েশনের যদি ধরো 10 জন মেম্বার থাকে, এটা হচ্ছে 10 জন মেম্বারের জন্য দেওয়া হচ্ছে টাকাটা, ঠিক আছে। তাহলে 10 জন মেম্বার থাকলে 10 জনের জন্য, তার মানে যদি এরকম হয় যে তোমার ধানমন্ডি সাইকেল ক্লাব, হ্যাঁ ধানমন্ডি তোমার সাইকেল রাইডার্স ক্লাব নামের একটা ক্লাব যদি করা হয়, তাহলে এর 10 জন মিলে যদি এটা ফর্ম করে এবং 10 জন প্রথমে মাত্র 1 পাউন্ড দিয়েছিল, 10 জন মাত্র 10 পাউন্ড, পরে এই অ্যাসোসিয়েশন অনেকের কাছ থেকে টাকা রিসিভ করলো 60,000 পাউন্ডস। আমরা ধরে নিব যে যারা টাকাটা দিচ্ছে এরা মেম্বারদের জন্য দিচ্ছে। দিস ইজ ওয়ান থিওরি। সেকেন্ড থিওরি হচ্ছে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন যখন কেউ টাকা দেয়, এটা মেম্বারদের জন্য দেয় না, এখানে এটা দেয় হচ্ছে ওইটার পারপাসের জন্য টাকাটা দেয়। তার মানে কেউ যখন টাকাটা দিচ্ছে 60,000 পাউন্ড যখন বিভিন্ন লোকের কাছ থেকে তারা রিসিভ করলো, হ্যাঁ বিভিন্ন লোক টাকা দিল এবং এটার টোটাল অ্যামাউন্ট হয়ে গেল 60,000, এই টাকাটা দিয়েছে হচ্ছে ফর দ্য পারপাস যে তোমরা যারা ধানমন্ডি
তোমার সাইক্লিস্ট ক্লাব অ্যাসোসিয়েশন ফর্ম করছো, তাহলে এটা আমরা দিয়েছি তোমাদের সাইকেল কেনার জন্য, সাইকেল রেসিং অর্গানাইজ করার জন্য, হ্যাঁ, তোমাদের এসব পারপাসের জন্য টাকাটা দেওয়া হয়েছে, যে সাইকেল বাইসাইকেল রাইডিংটাকে প্রমোট করার জন্য, এটার হেলথ বেনিফিট গুলো প্রমোট করার জন্য, ওই পারপাসের জন্য টাকাটা দেওয়া হয়েছিল, নট ফর দ্য মেম্বার্স। আর 3 নাম্বার যে থিওরিটা, এটা বলা হয় হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিজ। কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি বলতে বোঝায় এখানের মধ্যে যে যখনই কেউ টাকা দেয়, যখন ধরো ধানমন্ডি বাইসাইক্লিস্ট ক্লাব অ্যাসোসিয়েশন ফর্ম করলো এবং এখানে তোমার 30-40 জন লোক মিলে 60,000 পাউন্ড ডোনেট করলো, এটা দেওয়া হবে যে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের একটা ডকুমেন্ট থাকে, এটাকে বলা হয় হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, অথবা একটা থাকতে পারে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে, অথবা এরকম ডকুমেন্টস না থাকলেও তাদের থাকতে পারে হচ্ছে ওই অ্যাসোসিয়েশনের একটা কনস্টিটিউশন, অথবা থাকতে পারে হচ্ছে একটা এগ্রিমেন্ট, ঠিক আছে, এরকম একটা থাকতে পারে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বা আর্টিকেল অ্যাসোসিয়েশন বা কনস্টিটিউশন অথবা একটা এগ্রিমেন্ট। তাহলে যখনই কেউ ডোনেট করে সে দিচ্ছে হচ্ছে যে অ্যাসোসিয়েশনটা তাদের মেমোরেন্ডামের মধ্যে যে কাজ করবে বলছে আমি ওই কাজ করার জন্য টাকাটা দিচ্ছি। তার মানে এখানে যারা যারা মেম্বার্স থাকবে তারা টাকাটা হোল্ড করবে হচ্ছে, তোমার টাকাটা ইউজ করবে হচ্ছে যেটা মেনশন করা আছে ইন দ্য মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তাহলে মেমোরেন্ডামে যেভাবে বলা থাকবে সেইভাবে মেম্বাররা টাকাটা হোল্ড করবে। মেমোরেন্ডামে যদি বলা থাকে যে আমাদের কেউ ডোনেট করলে আমরা ধরে নিব যে এই ডোনেশনটা আমাদের জন্য করা হয়েছে, তাহলে তো এই থিওরি হয়ে গেল। যদি বলা থাকে যে আমরা পারপাসের জন্য কাজ করব, অথবা যদি বলা থাকে কন্ট্রাক্টে যেভাবে লেখা আছে সেভাবে ডিস্ট্রিবিউশন হবে, যে মানে সেভাবে আমরা হোল্ড করব, তাহলে সেভাবে তারা হোল্ড করবে। এই 3টা হচ্ছে গিয়ে থিওরি, তাহলে এই 3টা অল্টারনেটিভ থিওরিজ। এখন এই 3টা থিওরির মধ্যে প্রথম যেটা বলা হয় যে যেই ডোনেট করে এই টাকাটা হয়ে যায় হচ্ছে মেম্বারদের, তাহলে এই থিওরি সাপোর্ট করবে হচ্ছে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা মেম্বার, কারণ তারা অ্যাসোসিয়েশন ফর্ম করবে আর কেউ যখন টাকা ডোনেট করবে টাকাটা তো মেম্বারদের হয়ে যাবে, তারা তো খুশি। কিন্তু এটা ঝামেলা হবে হচ্ছে ডোনারদের জন্য, কারণ ডোনারও তো টাকাটা দিয়েছিল হচ্ছে যে যেন তারা তোমার বাইসাইক্লিস্ট অ্যাসোসিয়েশন তারা সাইকেল তোমার রাইডিং প্রমোট করবে, কিন্তু এই মেম্বাররা তো টাকাটা নিজেরা তোমার নিজেদের পারপাসে ব্যবহার করবে। তাহলে এটা হচ্ছে এই থিওরির ক্রিটিসিজম। তাহলে ইট ইজ তোমার এটার ক্রিটিসিজমটা বেশি। সেকেন্ড যে থিওরি, যে যখনই কেউ টাকা ডোনেট করে একটা আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, এটা দেয় হচ্ছে ফর দ্য পারপাস, যে তাদের কাজটা কি, তারা বাইসাইকেল রেসিংটা প্রমোট করবে। একটা অ্যাসোসিয়েশন ফর্ম করলো, তারা কাজ করবে হচ্ছে তোমার গুলশান রোড ক্লিনিং অ্যাসোসিয়েশন, তারা গুলশানের রাস্তাঘাট পরিষ্কার করবে, ঠিক আছে, অথবা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, তারা বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন দিবে। তাহলে এখানে দেওয়া হচ্ছে যখনই আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনকে টাকা দেওয়া হয়, এটা মেম্বারদের জন্য দেওয়া হয় না। মেম্বার থাকতে পারে 5 জন, 10 জন, 20 জন, 30 জন, বা মেম্বার একটা গো আপনারা পাবেন না। যখনই কেউ টাকা ডোনেট করে এটা দেওয়া হয় হচ্ছে ফর দ্য পারপাস অফ দ্য অ্যাসোসিয়েশন। এটার আবার একটা ঝামেলা আছে। এটার ক্রিটিসিজমটা হলো এইখানের মধ্যে যে যদি পারপাস হয়, তাহলে পারপাসটা যদি চ্যারিটেবল হয়ে থাকে তাহলে ভ্যালিড হবে, আর পারপাসটা যদি নন চ্যারিটেবল হয়ে থাকে তাহলে তো আমরা জানি যে নন চ্যারিটেবল পারপাস তো করতেই পারবে না হচ্ছে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, বা নন চ্যারিটেবল পারপাসে ডোনেশনই তো প্রথমে ভয়েড হয়ে যাবে। এটা তো জেনারেলি ভয়েড। কিছু এক্সেপশন আছে, কিছু এক্সেপশন আছে যে কিছু এক্সেপশন আছে যেটা ডিন কেসে বলে দেওয়া আছে, যে একটা এক্সেপশন হচ্ছে এ ট্রাস্ট ফর মনুমেন্টস এন্ড গ্রেভস, তারপরে হচ্ছে স্পেসিফিক অ্যানিমাল সেইং ফর দ্য মাসেস, আর একটা আছে রিডেনলি এক্সেপশন। এক্সেপশনের মধ্যে পড়লে এটা ভ্যালিড হবে, আদারওয়াইজ তো এটা ভয়েড হয়ে যাবে। আমরা যদি ধরে নেই যে যখন কেউ আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনে ডোনেট করে এটা দেয় হচ্ছে ফর দ্য পারপাস অফ দ্য অ্যাসোসিয়েশন, তাহলে ভেজাল লেগে যাচ্ছে। কারণ পারপাসটা যদি চ্যারিটেবল হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু নন চ্যারিটেবল হলে এটা তো প্রথমেই ভয়েড হয়ে যাবে, ভয়েড আব ইনিশিও।
সবচেয়ে ভালো হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি। এই থিওরির কথা হচ্ছে এখানের মধ্যে যে যখনই কোনো ডোনার কোনো ডোনেশন দিবে হচ্ছে ইন এ আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, কিভাবে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন টাকাটা হোল্ড করবে এটা ডিপেন্ড করবে পুরোপুরিভাবে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের সংবিধানের উপরে। তাদের তো একটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকবে, ওখানেই বলা থাকবে যে হাউ দ্য মেম্বার্স উইল হোল্ড দ্য প্রপার্টি। তারা কি হোল্ড করবে ফর দ্য পারপাস, নাকি না তারা হোল্ড করবে হচ্ছে ফর দ্য মেম্বার্স ইন ইকুয়াল শেয়ারস, নাকি না কন্ট্রাক্টে যেভাবে বলা থাকবে। এখানে যদি বলা থাকে যে আমরা এই টাকাটা খরচ করব হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বারসদের জন্য 10%, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটির জন্য হচ্ছে 70%, আর বাকি 10% আমরা ব্যাংকে ডিপোজিট করে রাখবো, যেভাবে বলা থাকবে ঠিক সেভাবেই তারা এটাকে হোল্ড করবে। তাহলে এই থিওরির যেটা সুবিধা, হ্যাঁ, এই থিওরির যেটা সুবিধা সেটা হলো যে অ্যাসোসিয়েশনের মেম্বাররা, তাদের কোনো টেনশন নাই। এখানে কোনো ডোনার যদি ডোনেট করে, এটা আমাদের দেখার দরকার নাই যে এখানে এটা কি মানে পারপাস ট্রাস্ট ছিল কিনা, কারণ পারপাস হলে তো আবার ঝামেলা হয়ে যাবে, চ্যারিটেবল হলে ভ্যালিড হবে, নন চ্যারিটেবল হলে ভয়েড হয়ে যাবে। আবার ডোনেট যে করতেছে ডোনার, তারও কোনো অসুবিধা হবে না, বিকজ সে তো জানেই যে এখানে ইকুয়াল শেয়ারে মেম্বাররা টাকা নিতে পারবে না। অ্যাসোসিয়েশনের কন্ট্রাক্ট আমি ভালো মতো পড়ছি, ওই অনুযায়ী আমি টাকাটা দিয়েছি, ঠিক আছে। তার মানে সে জেনে শুনেই একটা অ্যাসোসিয়েশনে সে ডোনেশনটা করতেছে। ক্লিয়ার জিনিসটা? এবং আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনে যদি ডোনেশন পেয়ে যায় হচ্ছে, ফর এক্সাম্পল তারা কারো কাছ থেকে 20,000 ডোনেশন পাইলো, কারো কাছ থেকে 50,000 ডোনেশন পেলো, হ্যাঁ, কারো কাছ থেকে 300,000 পাউন্ড ডোনেশন পাচ্ছে, এবং তাদের যে ফান্ডটা ক্রিয়েট হবে, এই ফান্ডটা যখন তারা খরচ করবে, ফর এক্সাম্পল প্রথমে তারা ভাবছিল যে শুধু লন্ডনে তারা প্রমোট করবে হচ্ছে বাইসাইকেল রাইডিং এর বেনিফিটস, পরে তারা চিন্তা করলো যে আমরা প্যারিসেও করব, তাহলে দে ক্যান চেঞ্জ দেয়ার কন্ট্রাক্ট, দে ক্যান চেঞ্জ দেয়ার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এন্ড দে ক্যান অলসো চেঞ্জ দেয়ার পারপাস। এখানে যারা ডোনেট করলো তারা এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ আমাদের তো আপনি যখন ডোনেট করছিলেন এখানে তো বলাই ছিল যে আমরা এই ফান্ডটা ইউজ করব হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, অ্যাকর্ডিং টু আওয়ার এগ্রিমেন্ট, এবং আমরা এখানে এটা চেঞ্জও করতে পারি। আমরা প্রথমে শুধুমাত্র এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতাম, হ্যাঁ, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতাম, এখন আমরা এডুকেশন নিয়ে কাজ করা শুরু করেছি, হ্যাঁ, এখন আমরা ফ্লাড এফেক্টেড পিপলদেরকে নিয়ে কাজ করা শুরু করেছি, ঠিক আছে। তার মানে টাকাটা দেয়া হচ্ছে তোমার according to the contract by which they are holding the property, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে তোমার কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি। তাহলে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি অনুযায়ী তোমার যখনই কেউ অ্যাসোসিয়েশনে টাকাটা ডোনেট করবে, যে কোনো একটা আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, ঠিক আছে, একটা অ্যাসোসিয়েশনে যখনই কেউ ডোনেট করবে, এক্স ওয়াই জেড যখন ডোনেট করলো, তখন এটার যারা মেম্বার্স থাকবে এই ডোনেশনটা মেম্বার্সরা পাবে না। এই টাকাটা তারা পারপাসের জন্য হোল্ড করবে না, ঠিক আছে, কারণ পারপাসের জন্য যদি হোল্ড করে তাহলে পারপাস তো আবার চ্যারিটেবল হলে এই ডোনেশন ভ্যালিড হবে, নন চ্যারিটেবল হলে আবার ভয়েড হয়ে যাবে। আর মেম্বারদের জন্য যদি হয় তাহলে তো তারা টাকা নিয়ে তোমার অ্যাসোসিয়েশন ভেঙে দিয়ে তোমার এসকেপ করতে পারে। এই জন্য এই দুইটা থিওরি তোমার ক্রিটিসাইজড। যেটা অ্যাকসেপ্টেবল থিওরি সেটা হচ্ছে যে তারা এই টাকাটা হোল্ড করবে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট। অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট মিনস তাদের কন্ট্রাক্টটা কি, অ্যাসোসিয়েশনটা যদি ফর্ম করে থাকে 200 পিপল, তাহলে তাদের কন্ট্রাক্টটা হচ্ছে তাদের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। ওইখানে যেই যেই টার্মস গুলা লেখা থাকবে ওই টার্মস অনুযায়ী তারা এই মানিটা হোল্ড করবে। ক্লিয়ার? এখন
আর্টিকেল অ্যাসোসিয়েশন হওয়ার জন্য কোম্পানি লাগবে না, মানে আর্টিকেল অ্যাসোসিয়েশনের ডকুমেন্টের নাম, এই ডকুমেন্টের নাম তারা আর্টিকেল অ্যাসোসিয়েশনও দিতে পারে, তারা মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন দিতে পারে, তারা দিতে পারে হচ্ছে শুধুমাত্র এগ্রিমেন্ট দিতে পারে। আর্টিকেল অ্যাসোসিয়েশন যে কোম্পানির হতে হবে নট নেসেসারি। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এরপরে যেটা লামিয়া যেটা বললো, হ্যাঁ তাহলে তো পারপিচুইটি আর অ্যাপ্লিকেবল হবে না। পারপাস যদি আমি বলতাম তাহলে তো আবার পারপিচুইটি ঝামেলা চলে আসে। চ্যারিটেবল হলে আবার পারপিচুইটির ঝামেলা নাই, কিন্তু নন চ্যারিটেবল হলে আবার পারপিচুইটির ঝামেলা আছে। তাহলে পারপাস হলে বহু দিক দিয়ে প্রবলেম। আবার মেম্বারদের জন্য যদি বলি তাহলে তো এখানে যদি মানে তোমার করাপ্ট মেম্বার হয় তাহলে তো তারা যে কোন যখনই দেখবে ডোনেশন বেশি চলে আসছে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে অ্যাসোসিয়েশন বন্ধ করে দিবে। আর পারপাসের জন্য বললে যেটা লামিয়া খুব ভালো পয়েন্ট আউট করছে যে এখানে তো পারপিচুইটি রুলের বিরাট ঝামেলা আছে যদি নন চ্যারিটেবল হয়ে থাকে। এর থেকে ভালো না যে যখনই আমাদের অ্যাসোসিয়েশনে ডোনেট করা হবে তারা টাকাটা হোল্ড করবে তাদের মেমোরেন্ডাম অথবা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অথবা এগ্রিমেন্ট ফর্মের মধ্যে যেভাবে বলা আছে। হ্যাঁ এটা করতে পারে, এটা করলে তো তাহলে ডোনাররা আর কমপ্লেন করতে পারবে না। ডোনাররা তাহলে আর কেন কমপ্লেন করবে? হ্যাঁ ডোনাররা তো জেনে শুনেই টাকাটা দিচ্ছে, তার মানে ডোনাররা তো তাদের মেমোরেন্ডাম আর্টিকেল পড়েই টাকাটা দিচ্ছে। তাহলে তারা যদি টাকাটা দিয়ে থাকে তারপরে যদি দেখা যায় যে এখানে বলা ছিল যে মেম্বাররা অ্যাসোসিয়েশনের টাকাটা নিজেদের জন্য খরচ করতে পারবে, তাহলে তো দে ক্যানট কমপ্লেন। ক্লিয়ার নাকি না কোনো সমস্যা আছে? দেখো এখানে স্যার নরমালি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কিরকম অ্যারেঞ্জমেন্টের কথা বলা থাকে যে এইভাবে হোল্ড করতে হবে বা অন্যভাবে হোল্ড করতে হবে? নরমালি যেটা বলা থাকতে পারে, এখন এটা তো ডিপেন্ড করে হচ্ছে অ্যাসোসিয়েশনের মেম্বারদের ইয়ের উপরে, ইন্টেনশনের উপরে। ধরো তারা অ্যাসোসিয়েশনটা ফর্ম করলো, তারা এখানের মধ্যে বলে দিল যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভেজিটেরিয়ানিজমটাকে প্রমোট করব। এই আমাদের কাছে যখনই কেউ টাকা ডোনেট করবে ওই টাকাটা দিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে ভেজিটেরিয়ানিজম, আমরা পোস্টার, লিফলেট, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট এটার মাধ্যমে করব, সেমিনার করব, আমরা রিসার্চ পেপার পাবলিশ করব। হ্যাঁ আমরা আমাদের এই সব কাজের জন্য টাকাটা হোল্ড করব। হাউএভার আমরা যে ফান্ড রিসিভ করব প্রথমে আমরা সবাই স্যালারি নিব হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের 20 জন মেম্বার আমরা স্যালারি নিব 2000 করে। আমাদের যদি ইয়ে বাড়তে থাকে, ডোনেশন বাড়তে থাকে, আমাদের স্যালারি 20,000 থেকে এভরি ইয়ার 20% করে ইনক্রিজ হবে। তাহলে এখন যদি তারা এই টাকাটা স্যালারি হিসেবে নেয়, ডোনাররা তো কমপ্লেন করতে পারবে না যে আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা ছিল, এখানে বলা ছিল যে এই 20 জন বছরে 2 বার ফরেন ট্যুরে যেতে পারবে, তাহলে তো কমপ্লেন করার কিছু নাই। তার মানে মেইনলি টাকাটা তারা খরচ করবে ফর দ্য পারপাস মেনশনড ইন দ্য কন্ট্রাক্ট। আর এই কন্ট্রাক্টে যদি তাদের পার্সোনাল বেনিফিটের কথা বলা থাকে দে ক্যান অলসো টেক দ্য বেনিফিট। ক্লিয়ার? স্যার তাহলে স্যার এই কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিটা কি মানে ওই এই জন্য ভ্যালিড না যে কারণ প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের এগ্রিমেন্ট বলেন বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এটা হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট, তো ডোনার হচ্ছে গিফটটা দেওয়ার আগেই তো ওটা পড়ে দেখতে পারবে, মেবি এই জন্য। হ্যাঁ 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 এই জন্য এটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। আর বাকিগুলোতে তো ফ্রড হওয়ার সম্ভাবনা, বা একটাতে হলো ফ্রড হওয়ার সম্ভাবনা আছে যেটা হলো ইকুয়াল শেয়ার যদি হয়। এই থিওরি তো সবচেয়ে মানে ঝামেলাপূর্ণ, কারণ এখানে তো ডোনেশন পাওয়া মাত্রই তাদের একটা ইয়ে আছে, যদি এই থিওরি কারেক্ট হয়ে থাকে তো সবাই টাকা নিয়ে ভেগে যাবে। আর এই থিওরির সমস্যাটা দুইটা, একটা হলো পারপাসটা চ্যারিটেবল হলে ভ্যালিড হবে, নন চ্যারিটেবল হলে ভয়েড হয়ে যাবে। আর নন চ্যারিটেবল হলে এক্সেপশনের মধ্যে পড়লেও তো সমস্যা আছে, ওই পারপিচুইটি পিরিয়ড, এটা তো একটা পার্সনের লাইফ প্লাস 21 ইয়ার্স এর বেশি হতে পারবে না। কিন্তু এটার তো আর কোনো সমস্যা নাই, কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিতে তো তারা অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট হোল্ড করবে। এখানে তো আর আমাদের পারপাসেও আমরা যাচ্ছি না, আমরা এমপ্লয়িরা টাকাটা নিয়েও যেতে পারবে না। আর ডোনাররা যখন টাকাটা ডোনেট করতেছে, যেহেতু এটা পাবলিক ডকুমেন্ট, তারা তো আগে থেকে জেনে শুনেই টাকাটা দিচ্ছে, যে কন্ট্রাক্টের ডকুমেন্ট পড়েই তারা টাকাটা দিচ্ছে। এজিউম করে নেওয়া হবে যে আপনারা তো এটা পড়ছেন, আপনারা তো আগে থেকেই জানতেন যে টাকাটা
কত পার্সেন্ট ইউজ করা হবে ফর অ্যাসোসিয়েশনস গোল, কত পার্সেন্ট ইউজ করা হবে ফর দ্য মেম্বার্স। তাহলে তো আমরা সলিউশন পেয়ে গেলাম এখান থেকে। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার আমাদের মোটামুটি হয়ে গেল, সেটা হচ্ছে যে হাউ আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হোল্ড দ্য প্রপার্টি। এখানে তিনটা থিওরি আছে এবং অ্যাকসেপ্টেবল থিওরিটা হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি। কারণ আরেকটা কোশ্চেনের অ্যান্সার দেখলে আমাদের এটা সলভ হয়ে যাচ্ছে, এটার পিকিউ, যেটা শর্ট পিকিউ আসতে পারে সাইড ইস্যু হিসেবে, সেটা হচ্ছে ডেস্টিনেশন অফ রাইটস অথবা ফান্ড when the association dissolves, তাহলে টাকাটার কি হবে। তো এটা তো সহজ ব্যাপার, আমরা বলতে পারি যে পলিটিক্যাল পার্টিটা লাগবে না, নট ইম্পর্টেন্ট। তো ডিস্ট্রিবিউশন অফ রাইটস আপন ডিসলিউশন, যে টাকাটার কি হবে, এটা সহজ সলিউশন আমরা পেয়ে যাই যে তোমার হাউ ওয়ার দ্য রাইটস অরিজিনালি রিসিভড, টাকাটা কোথায় যাবে এটা ডিপেন্ড করবে হচ্ছে অ্যাসোসিয়েশন টাকাটা কিভাবে হোল্ড করেছিল ওইটার উপরে। তাহলে যদি এখানে অ্যাসোসিয়েশন যদি টাকাটা হোল্ড করে থাকে, যদি ফলো করা হয় হচ্ছে তোমার এই কেউ যদি টাকা ডোনেট করে, হ্যাঁ, যখন এক্স ওয়াই জেড টাকা ডোনেট করবে, এটা যদি আমরা ধরে নিই যে ট্রান্সফার টু মেম্বার্স, এইভাবে যদি টাকাটা হোল্ড করে, তাহলে অ্যাসোসিয়েশন ডিসলভ হলে মেম্বাররা টাকা পেয়ে যাবে। মেম্বার্স উইল গেট দ্য ফান্ড when dissolves, ঠিক না জিনিসটা? আর পারপাসের জন্য হলে কি হবে, যদি পারপাসের জন্য হয় তাহলে যখন ডিসলভ হবে তখন যদি চ্যারিটেবল পারপাস হয় তাহলে প্রথমে সাইপ্রি অ্যাপ্লাই করবে অথবা রেজাল্টিং ট্রাস্ট হবে। আর যদি নন চ্যারিটেবল পারপাস হয় তাহলে রেজাল্টিং ট্রাস্ট হবে। কারণ যেভাবে টাকাটা হোল্ড করবে, পারপাসের জন্য যদি হয়, পারপাস ফেল করলে তো রেজাল্টিং ট্রাস্ট হয়। বাট চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে প্রথমে আগে আমরা দেখি যে অ্যানাদার ক্লোজ কোনো পারপাস আছে কিনা। যদি অ্যানাদার কোনো ক্লোজ পারপাস না থাকে তাহলে রেজাল্টিং ট্রাস্ট হবে। কিন্তু সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি। এখানে যখন ডিসলভ হবে, when dissolves, তাহলে ফান্ডেড কি হবে, এটা কি রেজাল্টিং ট্রাস্ট হবে নাকি না মেম্বাররা পাবে? কোনোটাই না, এটা হচ্ছে কন্ট্রাক্টে যেভাবে বলা থাকবে। তাহলে যখন ডিসলভ হবে, if dissolves, then money will be distributed according to article association. Money will be distributed according to agreement. According to agreement. ঠিক আছে, যে এগ্রিমেন্টে যেভাবে বলা ছিল, আর্টিকেল অ্যাসোসিয়েশনে যেভাবে বলা ছিল, মেমোরেন্ডামে যেভাবে বলা ছিল, কারোরই কোনো কমপ্লেন করার কিছু নাই। এখানে ডোনাররা হাই হুতাশ করবে যে সব মেম্বাররা টাকা নিয়ে নিল আমাদের। এখানে আবার ডোনাররা আশা করবে যে আমরা তো এটা পারপাসের জন্য দিছিলাম, এটা তো আবার আমাদের কাছে কেন ব্যাক করে চলে আসলো। এখানে তো কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিতে যখন ডিসলভ হবে, যেভাবে লেখা থাকবে তাদের অ্যাসোসিয়েশনের এগ্রিমেন্ট ফর্মের মধ্যে, সেভাবে মানি উইল বি ডিস্ট্রিবিউটেড। তাহলে অ্যাসোসিয়েশন ডিসলভ হলে মানিটার কি হবে, এটার ক্ষেত্রে আমরা সলিউশন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে যদি কোর্ট অ্যাপ্লাই করে হচ্ছে তোমার ওই ফার্স্ট থিওরি, এমপ্লয়ীদের জন্য এটা গিফট, তাহলে গিফট হিসেবে পেয়ে যাবে। যদি কোর্ট অ্যাপ্লাই করে হচ্ছে যে পারপাসের জন্য হোল্ড করতেছে, তাহলে চ্যারিটেবল হলে সাইপ্রি, তারপর রেজাল্টিং ট্রাস্ট, আর নন চ্যারিটেবল হলে এটা হবে হচ্ছে মানে তোমার রেজাল্টিং ট্রাস্ট। আর কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি যদি ফলো করা হয় তাহলে কন্ট্রাক্ট অনুযায়ী ডিস্ট্রিবিউশন হবে। তাহলে কিছু কিছু কেস ছিল হচ্ছে রংলি ডিসাইডেড, যেমন রিপ্রিন্টার্স কেস অথবা হচ্ছে হোবার্ন কেস। এখানে বলছে যে যদি আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন ডিসলভ হয় তাহলে এটা হবে রেজাল্টিং ট্রাস্ট, অলওয়েজ রেজাল্টিং ট্রাস্ট হবে। তাহলে এই থিওরি, এটা তো যদি বলে অলওয়েজ রেজাল্টিং ট্রাস্ট হবে, অ্যাসোসিয়েশন যদি ফল করে যায়, তাহলে এটা তো ফলো করতেছে হচ্ছে এই থিওরিটা, মাঝখানের থিওরিটা, পারপাস ট্রাস্ট থিওরি।
তাহলে পারপাস ট্রাস্ট থিওরি ফলো করলে তোমার চ্যারিটেবল ট্রাস্ট হলে ডোনেশনটা ভ্যালিড হলো, আর হচ্ছে যখন এটা ক্লোজ হয়ে যাবে তখন সাইপ্রি অ্যাপ্লাই করবে, আর যদি স্পেসিফিক চ্যারিটেবল ইন্টেনশন থাকে তাহলে এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে, আর নন চ্যারিটেবল পারপাস হলে যদি ফেল করে তাহলে রেজাল্টিং ট্রাস্ট হবে। এটা তো আসলে রং, কারণ অলওয়েজ তো আসলে এটা হবে না, রেজাল্টিং ট্রাস্ট এটা হবে না। যদি আমরা কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি ফলো করি তাহলে রেজাল্ট উইল বি তোমার এটা হবে হচ্ছে যে যেভাবে তার অ্যাসোসিয়েশনটা ফর্ম করেছিল ঠিক সেভাবে টাকাটা ডিস্ট্রিবিউশন হবে, যেভাবে লেখা থাকে যে আমরা যদি কখনো বন্ধ হয়ে যাই আমরা আমাদের ফান্ডটা আমাদের মতোই আরেকটা অ্যাসোসিয়েশনকে দিয়ে দিব। আমরা যদি কখনো শাটডাউন হয়ে যাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মেম্বাররা 50% নিব, 50% গভর্নমেন্টকে দিয়ে দিব, আমরা 100% টাকা গভর্নমেন্টকে দিয়ে দিব। যেভাবে বলা থাকবে ঠিক সেভাবে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে দুইটা কেস রংলি ডিসাইডেড ছিল, একটা ছিল কুনাক এন্ড এডওয়ার্ডস যেখানে বলছে অলওয়েজ রেজাল্টিং ট্রাস্ট হবে, তারপর প্রিন্টার্স এবং হোবার্ন। বাট মডার্ন যে সলিউশন যেটা বলা হচ্ছে ওয়েস্ট সাসেক্স কনস্টেবলারি উইডোজ কেসে এবং এই হ্যান্ডচেট কেসে এখানে বলতেছে যে নট অলওয়েজ যে রেজাল্টিং ট্রাস্ট হবে, আমরা অ্যাপ্লাই করব মডার্ন কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি এবং বলবো যে যখন অ্যাসোসিয়েশনটা ডিসলভ হবে দ্য রাইটস ওয়ার হেল্ড বাই দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসোসিয়েশন তোমার আউটরাইট। অ্যাসোসিয়েশনে যদি বলা থাকে যে মেম্বার্সরা টাকা পাবে তাহলে মেম্বার্সরা পেয়ে যাবে, অ্যাসোসিয়েশনে যদি বলা থাকে স্টেটকে দিবে স্টেটকে দিয়ে দিবে, হ্যাঁ অ্যাসোসিয়েশনে যদি বলা থাকে হচ্ছে যে তোমার 50% স্টেট পাবে 50% মেম্বার্সরা পাবে, আদার অ্যাসোসিয়েশনকে দিয়ে দেওয়া হবে, ওইভাবে ডিস্ট্রিবিউশনটা হবে। লাস্ট একটা থিওরি যেটা কোনো কেসে অ্যাপ্লাই করা হয় নাই, বাট এই থিওরির কথা বলছে হচ্ছে গিয়ে প্রফেসর সোয়াডলিং। প্রফেসর সোয়াডলিং যেটা বলতে চাচ্ছে যে আমি এই তিনটা থিওরির কোন থিওরি আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না, যে না হচ্ছে গিফট টু দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসোসিয়েশন, না পারপাস ট্রাস্ট, না হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি। ওনার কাছে যেটা মনে হয় যে অ্যাপ্রোচটা হওয়া উচিত হচ্ছে একটা রেস্টিটিউশনারি সলিউশন। উনি যেটা বলতে চায় যে যখন একটা আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন ফর্ম করে 10 জন 20 জন 30 জন পার্সন মিলে, যে 30 জন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার তোমার ইঞ্জিনিয়ার মিলে ডিসাইড করলো যে তারা বিভিন্ন পিপলদেরকে তারা প্রোগ্রামিং শিখাবে। এটা হচ্ছে তাদের আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের 30 জন মেম্বার্স। প্রথমে তারা ফান্ড নিয়ে ফর্ম করেছিল 10,000, পরে তাদের মধ্যে আরো ফান্ড যোগ হতে হতে হয়ে গেল হচ্ছে 500,000। ঠিক আছে, এখন এই প্রথমে তারা প্রোগ্রামিং শিখাবে বলে অ্যাসোসিয়েশনটা ফর্ম করেছিল, বাট আস্তে আস্তে এই অ্যাসোসিয়েশনটা এখন হয়ে গেছে হচ্ছে যে তোমার এই ডেইরি প্রোডাক্ট সেলের একটা তোমার অ্যাসোসিয়েশন হয়ে গেছে, যে তারা বিভিন্ন ডেইরি প্রোডাক্ট সেল করে। তাহলে এই যে হাজার হাজার মানুষ ডোনেট করলো, এটার ফান্ড হয়ে গেছে 500,000, এবং তাদের আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা ছিল যে মেম্বার্স ক্যান চেঞ্জ দ্য অবজেক্টিভ অফ দ্য অ্যাসোসিয়েশন। তাহলে প্রথমে 30 জনের অবজেক্টিভ ছিল যে কম্পিউটার প্রোগ্রামিং শিখাবে, আস্তে আস্তে চেঞ্জ হতে হতে 20 বছর পরে তাদের ইয়েগুলা চেঞ্জ করতে করতে তাদের পারপাস গুলা তারা এখন বলতেছে তারা ডেইরি প্রোডাক্ট প্রডিউস করবে এবং মার্কেটে সেল করবে। তাহলে এখানে এই যে ডোনাররা যে মানিটা দিল, এখানে তারা তো একটা পার্টিকুলার অবজেক্টিভ নিয়ে টাকাটা দিয়েছিল, তাহলে তারা এখন তাদের টাকাটা ফেরত চাইতে পারবে কিনা, এটা হচ্ছে রেস্টিটিউশনারি অ্যাপ্রোচ। তার মানে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি অ্যাপ্লাই করলে, জেনারেলি কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি অ্যাপ্লাই করলে ভালো হয়, বাট কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি যদি অ্যাপ্লাই করা হয় এবং এখানে যদি পারপাসটা পুরোপুরি অল্টার করে ফেলে, মানে কোনোভাবেই আগের পারপাসের সাথে এই নতুন পারপাসের কোনোই মিল নাই, তাহলে তো ডোনারদের জন্য একটা ইনজাস্টিস হয়ে যাবে। ডোনাররা বলবে যে আমাদের টাকাটা নিয়ে প্রথমে কম্পিউটার কোর্স শিখাবে বলে টাকাটা নিয়েছিল, এখন তারা ডেইরি প্রোডাক্ট তৈরি করতেছে, এটা তো একটা আনজাস্ট এনরিচমেন্ট, এই কাজটা তো আনকনশনেবল, ইনইকুইটেবল, আমরা আমাদের টাকা ফেরত চাই। এটাকে বলে রেস্টিটিউশনারি অ্যাপ্রোচ।
এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ, বাট এটা শুধু একাডেমিক ওপিনিয়ন হিসেবে আছে, বাট এটা কোনো কেসে অ্যাপ্লাই করা হয়নি। তাহলে উনি কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিরও ক্রিটিসিজম বের করে আরেকটা অ্যাপ্রোচ দিয়েছে, সেটা হচ্ছে রেস্টিটিউশনারি সলিউশন। রেস্টিটিউশন সলিউশন আমরা কন্ট্রাক্ট হোল্ডিং থিওরির সাথে অ্যাড করেও পড়তে পারি, কারণ এখানে হচ্ছে যে তোমার এটা তো নর্মালি অ্যাপ্লাই হবে না যদি কন্ট্রাক্ট অনুযায়ী টাকা খরচ করে, কন্ট্রাক্ট অনুযায়ী যদি অর্গানাইজেশন চলে, ডিজলভ হলে যদি কন্ট্রাক্ট অনুযায়ী ডিস্ট্রিবিউশনের কোনো তো সমস্যা নাই। রেস্টিটিউশনারি সলিউশনটা তখনই অ্যাপ্লাই করা হবে যখন তারা কন্ট্রাক্ট থেকে ডিপার্ট করবে, আর্টিকেল অ্যাসোসিয়েশন থেকে ডিপার্ট করবে, তখন রেস্টিটিউশনারি অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করা হবে। এই হচ্ছে আমাদের আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন রিলেটেড ডিসকাশন। তাহলে আমাদের পিকিউতে আমাদের প্রথমে ডিসকাস করতে হবে ডেফিনেশন, হোয়াট ইজ অ্যান অ্যাসোসিয়েশন, এবং আমরা কোশ্চেনের মধ্যে বলে দিব যে আমাদের কোশ্চেনে যে অ্যাসোসিয়েশনটা সেটা একটা আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। আমাদেরকে দুইটা কোশ্চেনের অ্যান্সার বলে দিতে হবে, একটা হচ্ছে তারা কিভাবে ফান্ডটা হোল্ড করতো, আর ডিজলভ হলে কি হবে। আমরা বলবো যে কিভাবে ফান্ডটা হোল্ড করবে, এটার জন্য তিনটা থিওরি আছে। ইট ইজ এ ডোনেশন বা গিফট ফর দ্য এমপ্লয়িজ, সেকেন্ড হচ্ছে পারপাস ট্রাস্ট, আর থার্ড হচ্ছে কন্ট্রাক্ট হোল্ডিং থিওরি। প্রত্যেকটার তোমার ডেফিনেশন এবং কেস, অ্যাডভান্টেজেস এবং ক্রিটিসিজমস, তারপরে হচ্ছে ডিসকাস করতে হবে যে ডিজলভ হলে কি হবে, ডিজলভের ক্ষেত্রে কোনটা বেস্ট সলিউশন দিচ্ছে, আর তারপরে হচ্ছে ফাইনালি সোয়াডলিং এর ওপিনিয়ন। তাহলে এটা তুমি একটা ছোট্ট একটা সামারি দেখো, গ্রুপে আমি দিয়ে দিছি পুরো স্লাইডটা, এটা ছোট্ট একটা সামারি হবে, কারণ আমাদের তো পুরোটা ইয়ে করা লাগবে না। তাহলে আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ডিফাইন, তারপরে হচ্ছে তোমার হাউ হোল্ডস প্রপার্টি, তিনটা থিওরি। তারপরে হচ্ছে কনসিকুয়েন্স অফ ডিসলিউশন, এখানেও হবে হচ্ছে যে থিওরি অ্যাপ্লাই করা হবে ওইটা অনুযায়ী প্রপার্টি ডিস্ট্রিবিউশন হবে। ওল্ড অ্যান্ড নিউ অ্যাপ্রোচ, কেসেস যে কোর্ট যে এখন তোমার এই কন্ট্রাক্ট হোল্ডিং থিওরিটাকে প্রায়োরিটি দেয়, এতটুকু লিখলে অ্যান্সার কমপ্লিট। তারপর 5 নম্বরে তুমি সোয়াডলিং এর থিওরিটা মেনশন করে দিতে পারো, সোয়াডলিং এর যে রেস্টিটিউশনারি অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের ডিসকাশন। ঠিক আছে, এটা আমরা একটা কোশ্চেনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে ওটা আমরা একটু পরে দেখে নিব। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের পরের পয়েন্টে, যে একটা কোশ্চেন দিয়েছে 2021 এর জোন বি, কোশ্চেন নাম্বার 5। 2021 জোন বি, question number 5. Delphine, a former professor of economics at Queen's University, died in January 2021. ঠিক আছে, তাই ডেলফিন জানুয়ারি 2021-এ মারা গিয়েছে। সে ইকোনমিক্সের প্রফেসর ছিল কুইন্স ইউনিভার্সিটিতে। আর উইল ওয়াজ এক্সিকিউটেড ভ্যালিডলি ইন নভেম্বর 2018। এক্সিকিউটেড মানে হচ্ছে সাইন্ড, এক্সিকিউশন করা মানে সাইন করা। তাহলে উইলটা সে করছে হচ্ছে 2018-তে, আর সে মারা গেছে হচ্ছে 2021 সালে। And
and made Sarah the executor. তাহলে ডেলফিন হচ্ছে গিয়ে টেস্টেটর আর সারা হচ্ছে তার এক্সিকিউটর। The will included the following bequests. Bequest মানে হচ্ছে গিফট, উইলের মধ্যে গিফট গুলো দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 30,000 pounds to my brother Paul. পলকে দিছে হচ্ছে on terms I have communicated to him. তাহলে এখানে যদি কোনো ট্রাস্ট অ্যারাইজ করে এটা হবে হাফ সিক্রেট ট্রাস্ট। The finest 50 stamps from my stamp collection to be held on trust by my executor for whichever of my former research collaborators she should appoint. তাহলে এটা হচ্ছে একটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। পিওএ কিন্তু প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্টও হয়, কিন্তু এখানে খেয়াল রাখবা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট লিখে দিই, পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। এবং 50 stamps from the stamp collection to be held on trust by my executor from whichever of former research collaborators should appoint. There are 50 stamps from my stamp collection. এখানে সাবজেক্ট ম্যাটারটাও আনসার্টেন, কারণ 50 কোন 50টা স্ট্যাম্প, মানে স্ট্যাম্পের ভ্যালু ভ্যারি করে, কোন দেশের স্ট্যাম্প, কত দিনের পুরানো স্ট্যাম্প ভ্যারি করে। এবং এটা হচ্ছে উনি বলতেছে যে তাদেরকে দিতে হবে হুইচ এভার ফর ফর্মার রিসার্চ কোলাবোরেটর শি শুড অ্যাপয়েন্ট, তার সাথে যারা রিসার্চ। স্যার একটা কোয়েশ্চেন এই বি নাম্বারের জন্য। হ্যাঁ স্যার এইখানে হচ্ছে দেখেন বলা যে টু বি হেল্ড অন ট্রাস্ট বাই মাই এক্সিকিউটর। এখন স্যার এটা যদি পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট মানে এটা যদি আর্গিউ করতে চাই যে এটা একটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, তাহলে তো বলতে হবে যে এখানে একটা বেনিফিশিয়ারি ইন ডিফল্ট ক্লজ থাকার কথা, কিন্তু এখানে তো কোনো বেনিফিশিয়ারি ইন ডিফল্ট ক্লজ নাই। আর যে শব্দটা ইউজ করছে অন ট্রাস্ট, এটা তো মনে হচ্ছে না যে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, মনে হচ্ছে এটা একটা ডিসক্রিশনারি ট্রাস্ট। যদিও অ্যাপয়েন্ট ওয়ার্ডটা ইউজ করা, বাট অ্যাপয়েন্ট ওয়ার্ডটা তো আসলে ডাজ নট ইন্ডিকেট আ পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট অল দ্য টাইম, মাইট বি ওয়ার্ড অনলি। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা আসতেছি। এই যে অন ট্রাস্ট কথাটার এটার মধ্যে আমরা আসবো যে এখানের মধ্যে তোমার মানে তার ইন্টেনশনটা কি প্রুফ করা যাবে কিনা। ঠিক আছে, যদি ইন্টেনশনটা প্রুফ করা যায় তখন এটা আবার পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট না হয়ে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার ডিসক্রিশনারি ট্রাস্ট। ঠিক আছে, ডিসক্রিশনারি ট্রাস্ট। তাহলে মাই executors for whichever of my former research collaborators she should appoint. কারণ এখনো তো আমরা জানি না যে এখানে গিফট ওভার বলা আছে কিনা বা নিচে আছে কিনা, এটা তো আমরা জানি না। মানে আমরা তো এখন কোশ্চেনটা দেখতেছি এখানের মধ্যে যে এটা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট হবে নাকি না এটা ডিসক্রিশনারি ট্রাস্ট হবে, এটা আমরা দেখবো। পরে হয়তো কিছু থাকতে পারে আর কি, যদি না থাকে তাহলে তো আমরা আমাদের ইয়েটা চেঞ্জ করতে পারবো, আর্গুমেন্টটা অল্টার করতে পারবো। তারপর অল মাই শেয়ারস টু মাই সিস্টার ক্যামেলি। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটাতে আমরা দেখতেছি যে সার্টেনটি নিয়ে কিছু ঝামেলা আছে, ইন্টেনশন সার্টেন কিনা, সাবজেক্ট ম্যাটার 50টা কি আলাদা করা হয়েছে কিনা, 50টা কি মানে ফাইনেস্ট 50 স্ট্যাম্পস ফ্রম মাই স্ট্যাম্প কালেকশন কতগুলো ছিল, কতগুলা থেকে 50টা আলাদা করা হবে, বা সবগুলা কি একই রকমের ছিল কিনা, হোমোজেনাস নেচারের হলে কি আবার আলাদা করা লাগবে কিনা। ওই যে কেসেস গুলো আমরা মনে পড়ছিলাম যে রি লন্ডন ওয়াইন, তারপরে হচ্ছে হান্টার এন্ড মস, এই কেসেস গুলো আমরা দেখেছিলাম। আরেকটা যেটা সাদিয়া বললো যে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে এখানে কি ডিসক্রিশনারি ট্রাস্ট হবে নাকি না পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট হবে, এটাও আমাদেরকে ডিসকাস করতে হবে। এবং এই দুইটার ক্ষেত্রে সার্টেনটি অফ তোমার বেনিফিশিয়ারি, এটা টেস্টটা কি হবে। ডিসক্রিশনারি ট্রাস্ট হলে ম্যাকফেল এন্ড ডাউলটন কেস, আর এটা যদি হয় এটার জন্য হবে হচ্ছে রি গুলবেনকিয়ান কেস। কিন্তু টেস্ট কিন্তু সেমই, যে বেনিফিশিয়ারি সার্টেন হলেই মানে যে বেনিফিশিয়ারিকে ডিফাইন করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে
মানে তোমার কনসেপচুয়াল সার্টেনটি, এনি গিভেন পোস্টুলেন্ট টেস্ট, হ্যাঁ ওইটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এটাতে দেখে মনে হচ্ছে যে এটা গিফট হিসেবে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে অন্য কিছু থাকলে এটা আবার ফুল সিক্রেট ট্রাস্ট হইতে পারে। কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাকে অল মাই শেয়ারস টু মাই সিস্টার ক্যামিলি, কিন্তু পরে নিশ্চয়ই এটা থাকতে পারে হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্টের কোনো কিছু, আমরা পরে দেখব। এনিথিং দ্যাট ইজ লেফট, তার মানে হচ্ছে রেজিডুয়ারি প্রপার্টি, রেজিডুয়ারি যা থাকবে পরবর্তীতে, টু বি ডিভাইডেড ইকুয়ালি, তার মানে এটা হচ্ছে ফুল মানে ফিক্সড ট্রাস্ট, ফিক্সড ট্রাস্ট মানে এটা বলছে এনিথিং দ্যাট ইজ লেফট, তাহলে সাবজেক্ট ম্যাটার সার্টেন কিনা। মাই টু চিলড্রেন হোপিং দ্যাট, আবার এখানে হোপিং, আবার ইন্টেনশন নিয়ে একটা ভেজাল লাগাই দিল যে এখানে ইন্টেনশন আছে কিনা, যে দে উইল মেক ফার্দার গিফটস টু মাই গ্র্যান্ড চিলড্রেন। এখানে আবার দুইটা জিনিস হয়ে গেল, এনিথিং দ্যাট ইজ লেফট এটা দুই চিলড্রেনকে দিতে হবে, আবার ওই দুই চিলড্রেনরে আবার হোপ করতেছে হচ্ছে যে তারা আবার ফার্দার গিফট দিবে টু গ্র্যান্ড চিলড্রেন। ভেজালের উপরে ভেজাল। এখন এই হচ্ছে চারটা তোমার উইলের মধ্যে লেখা আছে। এখন ইন অক্টোবর 2018, তার মানে উইলটা কিন্তু করছে হচ্ছে গিয়ে তোমার নভেম্বর, উইলটা করছে নভেম্বর 2018, অক্টোবর 2018-এ অক্টোবর 2018-এ এটাতে আমরা এটাতে আমরা ডিসকাস করব সাদিয়া, যে এটা কি পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, এবং এখানে হোপিং যে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি ইয়েটা না থাকে, কোনো অব্লিগেশন না দেওয়া থাকে, তাহলে অবশ্যই এটাকে আমরা বলতে পারি যে একটা তাদেরকে একটা পাওয়ার দিচ্ছি, দে উইল মেক ফার্দার গিফটস। ঠিক আছে, তাহলে এখানে যদি অব্লিগেশন না দেওয়া থাকে, বাট ইন্টেনশনটা তো থাকতে হবে, ইন্টেনশন তো থাকতে হবে। কিন্তু এখন এখানের মধ্যে হোপিং যদি বলে থাকে, এখানে ইন্টেনশনের একটা ইস্যু আমাদেরকে আলোচনা করতে হবে। তারপর এটা কি পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, তো ট্রাস্ট কোনোভাবেই হবে না, এটা আমাদেরকে দেখতে হবে। আবার ওই সেম একটা প্রবলেম যে যদি পাওয়ারটা এক্সারসাইজ না করে তাহলে টাকাটা যাবে কোথায়। ঠিক আছে, যে এখানে কি কোনো একটা মানে গিফট ওভার যেটা থাকবে ওটা কি এখানে আছে কিনা। তাহলে ইন অক্টোবর 2018 ডেলফিন লেফট এ ভয়েস মেইল অন পলস মোবাইল টেলিফোন। যেই লোকটাকে সে 30,000 পাউন্ড দিচ্ছে তাকে তোমার তার ভয়েস মেইলে একটা মেসেজ রাখছে মোবাইল টেলিফোন। শি সেড দ্যাট পল উড রিসিভ এ বিকুয়েস্ট আন্ডার হার উইল, but that she wanted him to follow her instructions regarding how the bequest should be used. She said she would send him a letter that he was not to open until after her death. যে একটা চিঠি দিব কিন্তু আমার মানে মৃত্যুর আগ পর্যন্ত এটা খুলবা না। Delphine sent the letter the next day. Paul filed the letter in a sofa place and never brought up the matter with Delphine. The letter instructed Paul to hold any money he received under Delphine's will on trust for Delphine's grandchildren Aaron to support Aaron to his education. আমাদের ডেলফিন যে পলকে বলে দিছে যে এটা যেন অ্যারনকে প্রপার্টিটা দেয়া হয়। অ্যারন হচ্ছে আমাদের বেনিফিশিয়ারি, এবং সে কোন ধরনের বেনিফিশিয়ারি, সে হচ্ছে সিক্রেট বেনিফিশিয়ারি, আর এটা হচ্ছে একটা হাফ সিক্রেট ট্রাস্ট। তাহলে অক্টোবরেই এই কমিউনিকেশনটা হয়ে গেছে, অক্টোবরে আমাদের ভয়েস মেইলে জানানো হয়েছে, ভয়েস মেইলটা সে শুনছে, এবং এখানে বলা হয়েছে যে তোমাকে আমি ইনস্ট্রাকশনস দিব হাউ দ্য বিকুয়েস্ট শুড বি ইউজড, এবং শি সেড শি উড সেন্ড হিম এ লেটার,
এবং তুমি এটা খুলতে পারবে না হচ্ছে আনটিল আফটার মাই ডেথ, তাহলে এই লেটারের মধ্যে যে টার্মস আছে এটাও সে জানে এবং ফ্যাক্ট কমিউনিকেশন করা হয়েছে, ফ্যাক্ট অফ ট্রাস্ট। আর টার্মস অফ ট্রাস্ট তাকে দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর তোমার নেক্সট ডে অক্টোবরেই সে পাঠিয়ে দিচ্ছে এখানে, এবং পল এটা রেখে দিছে এবং কোনো সে বলে নেই। তাহলে এখানে সাইলেন্স অ্যাকসেপ্টেন্স হবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আর এখানে তাহলে যদি হাফ সিক্রেট ট্রাস্টটা ভ্যালিড হয় তাহলে প্রপার্টি অ্যারন পাবে, আর হাফ সিক্রেট ট্রাস্ট ভয়েড হলে এটা রেজাল্টিং ট্রাস্ট হবে। At the time of Delphine's death, Aaron had completed his secondary education and had commenced an apprenticeship with an electrician. তাহলে টাকাটা দেয়া হয়েছিল হচ্ছে টু সাপোর্ট অ্যারন ইন হিজ এডুকেশন। যেহেতু তার এডুকেশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন কি টাকাটা দিতে বাধ্য থাকবে কিনা। তার মানে ওয়াজ দ্য ট্রাস্ট ফর এ পারসন অর পারপাস। Delphine worked at Queen's University for 40 years. She retired in 2005. তাহলে এই প্যারাগ্রাফটা আউট অফ দ্য ব্লু কিন্তু আসে নাই, যে হঠাৎ করে দিয়েছে তা কিন্তু না। এটা হচ্ছে ওই আমাদের এই প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের এর সাথে কানেক্টেড, আর এই প্যারাগ্রাফটা হচ্ছে বি হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের সাথে কানেক্টেড। ওই যে ডেলফিন বলছে যে 50টা স্ট্যাম্প দেওয়ার জন্য তার সাথে যারা রিসার্চ করছে, রিসার্চ কোলাবোরেটর ছিল, তাদেরকে দেওয়ার জন্য। 2005-এ রিটায়ার করছে। ডিউরিং হার ক্যারিয়ার শি পাবলিশ 3 সোল অথার্ড বুক, 3টা বই সে বের করছে, 2 জয়েন্টলি অথার্ড বুকস এন্ড অ্যাট লিস্ট 80 আর্টিকেলস এন্ড বুক চ্যাপ্টার্স। তার মানে সে অনেকের সাথে কিন্তু বই লিখছে, অনেকের সাথে আর্টিকেল লিখছে। তার মানে ওই বেনিফিশিয়ারি হিসেবে তার যে মেনশন করছে, এই বেনিফিশিয়ারিটা হবে হচ্ছে ওই 80 জন যারা তার সাথে আর্টিকেল লিখছে, বা ওই 3 জন যারা তার সাথে বই লিখেছে, বা 2 জন। আর এই প্যারাগ্রাফটা যেটার সাথে কানেক্টেড, এটা হচ্ছে গিয়ে তোমার এটার সাথে কানেক্টেড। At the time of Daphne's death, Daphne was listed as the owner of 2000 shares in technology company. In July 2020, Daphne's daughter Emma told Daphne that she wanted to expand her catering business but needed to raise some money in order to do so. Daphne said that she would give 500 shares in technology to Emma to support Emma's plan. Daphne completed a share transfer form requesting that 500 shares to be transferred to Emma. The Daphne was listed the owner. The Daphne total share ছিল হচ্ছে 2000 shares তার ছিল তোমার। আর জুলাই 2020-তে ডেফনিস ডটার এমা বলতেছে যে তার কিছু টাকা পয়সা লাগবে, বাট she raises some money. ডেফনি said she would give 500, মানে এখান থেকে 50,000 মানে 500 শেয়ার তাকে দিবে, 500 শেয়ার সে এমাকে দিবে। তো ডেফনি কমপ্লিটেড দ্য শেয়ার ট্রান্সফার ফর্ম ফিল আপ করছে, এবং 500 shares to be transferred to Daphne's son, to be transferred to Emma, and 500 to be transferred to Daphne's son Timothy. The 500 shares দেয়া হবে to Emma, আর 500 shares দেয়া হবে to Timothy. The share certificate was held by Daphne's accountant, so Daphne gave him the completed form with instruction that she should send the form and certificate to টেকনোলজি কোম্পানি। সবকিছু তুমি ফিল আপ করে টেকনোলজি কোম্পানিতে তুমি কিন্তু পাঠাই দিবা। আমি আর পাঠাইলাম না, আমি তোমাকে এই কাগজপত্র দিয়ে দিচ্ছি। However, the accountant was busy and forgot to send the documents. Emma bought new kitchen appliances following the conversation with her mother. তার মানে সে ওই রিলাই করে ফেলছে, রিলায়েন্স এন্ড ডেট্রিমেন্ট তার চলে আসছে। টিমোথি ওয়াজ আনওয়্যার অফ ডেফনিস প্ল্যানস, আর টিমোথি জানেই না যে শেয়ার যে তাকে দেওয়া হয়েছিল। এখন এখানের মধ্যে
অল মাই শেয়ারস টু ক্যামিলি। ক্যামিলি বলবে যে ভাই আমার তো এখানের মধ্যে আমি তো সব শেয়ার পেয়ে যাব, কিন্তু এখন এখানের মধ্যে তোমার ডেফনি যে 2000 শেয়ার যে মালিক ছিল, হ্যাঁ, এই 2000 শেয়ার উইলে লেখা আছে, এটা ক্যামিলি পাবে। কিন্তু যদি স্যার এখানে 2000 শেয়ার লেখা আছে, কিন্তু তার আগে 1000 তো ও দুজনের জন্য ভাগ করে গেছে। মেবি ও মিন করছে আমি বাকি আগে 1000। বলে নেই কথা, বলে না বুঝে কথা বললে তো হবে না। 2000 শেয়ার ডেফনি দিয়েছে হচ্ছে ক্যামিলিকে। এখন এখানের মধ্যে আমাদের যদি এটা হচ্ছে পুরোপুরি কনস্টিটিউশনের ইস্যু, তাহলে যদি কনস্টিটিউশন হয়ে যায়, কনস্টিটিউশন যদি হয়ে যায়, তাহলে ডেফনি থেকে যদি এমার কাছে লিগ্যাল টাইটেলটা ট্রান্সফার হয়ে থাকে, এবং যদি এখানে টিমোথির কাছে লিগ্যাল টাইটেল ট্রান্সফার হয়ে থাকে, তাহলে টিমোথি এবং এমা শেয়ার পাবে, আর আদারওয়াইজ এই 2000 শেয়ার ক্যামিলি পাবে। তাহলে 2000 শেয়ারের মধ্যে যদি 500 শেয়ার এমিলি পায়, তাহলে 2000 থেকে 500 তাহলে 1500। আবার যদি টিমোথিরটাও মাইনাস হয়, তাহলে পাবে হচ্ছে ক্যামিলি পাবে হচ্ছে 1000। তার মানে ক্যামিলি বলার চেষ্টা করবে যে 2000 শেয়ারই আমার, কিন্তু এই 2000 শেয়ারের মধ্য থেকে যদি কনস্টিটিউশন প্রুফ করতে পারে, তাহলে এখানে পাবে হচ্ছে এমিলি এবং হচ্ছে টিমোথি। তাহলে এখানে আমাদের এই কোশ্চেনটার মধ্যে মানে এই ধরনের কোশ্চেন এক্সামিনাররা 2020-এ এবং 21-এ এক্সামিনাররা এটা দিয়ে থাকতো এই ধরনের প্রশ্ন। এই জন্য আমি 2020-এর গুলো সলভ মানে করাই দিব আর কি। কিন্তু এই ধরনের প্রশ্ন এখন আর দিচ্ছে না, এখন প্রশ্ন অনেক শর্ট করে ফেলছে, কারণ এই ধরনের প্রশ্ন স্টুডেন্টরা মনে হয় অ্যান্সার করতেই পারে নাই, বা সমস্যা হচ্ছে যে তোমার এটা হয়তো এই মানে 4 ঘন্টার এক্সামের জন্য এই ধরনের কোশ্চেন কতটুকু সুটেবল। এখন তুমি রিসেন্ট কোশ্চেন দেখবা যে এই একটা প্যারাগ্রাফে একটা কোশ্চেন শেষ, এই ছোট এই প্যারাগ্রাফেই কোশ্চেন কমপ্লিট। ঠিক আছে, এতগুলো ইস্যু সাধারণত দেয় না, কারণ এই কোশ্চেনটাতে সিক্রেট ট্রাস্ট আছে, এই কোশ্চেনটাতে সার্টিনটি আছে, এই কোশ্চেনটাতে কনস্টিটিউশন আছে, এবং এই কোশ্চেনটাতে তোমার এই ফিক্সড ট্রাস্ট, পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, ডিসক্রিশনারি ট্রাস্টের ইস্যু আছে। তার মানে একটা স্টুডেন্ট যদি এই চ্যাপ্টার্স গুলো ভালো মতো পারে, তোমার তাহলে সেই এটা কোশ্চেনটা সলভ করতে পারবে। সিক্রেট ট্রাস্ট, তারপরে হচ্ছে সার্টিনটিজ, কনস্টিটিউশন, এবং অল্প একটু আছে হচ্ছে গিয়ে তোমার ইয়ের ইস্যু, এই পারপাস ট্রাস্টের ইস্যু অল্প একটু আছে এই কোশ্চেনটাতে। কারণ আমরা যদি ধরে নেই যে এখানের মধ্যে ওই তার পড়াশোনার জন্য টাকাটা দিয়েছিল, তাহলে এখানে এই ট্রাস্টটা কি ভ্যালিড হবে কিনা। ঠিক আছে, তো এটা একটা পারপাস ট্রাস্টের একটু ইস্যু আছে। তাহলে একদম মানে আমরা কিভাবে এই ধরনের কোশ্চেন গুলা সলভ করতে পারি, কোনো ভেজালের কিছু নাই, এরকম প্রশ্ন মানে দিবে না, কিন্তু করে রাখলে তোমার জন্য প্র্যাকটিস হয়ে যাবে আর কি। এগুলো তুমি তোমার চ্যালেঞ্জিং কোশ্চেন হিসেবে ধরে নিতে পারো। তাহলে তুমি প্রথমে যেটা ডিসকাস করবে এই ধরনের কোশ্চেন আসলে, যে দ্য গিভেন কোশ্চেন ডিলস উইথ কোন কোন চ্যাপ্টার, সিক্রেট ট্রাস্ট, ফর্মালিটি, সিক্রেট ট্রাস্ট, তারপরে হচ্ছে সার্টেনটি, কনস্টিটিউশন এন্ড পারপাস ট্রাস্ট। তাহলে প্রথমে আমরা ডিসকাস করব যে ইট ইজ টু বি কনসিডার্ড হোয়েদার, ফার্স্ট ইস্যুটা হলো যে এই 30,000 শেয়ারস পাবে কিনা হচ্ছে অ্যারন, এটা হচ্ছে আমাদের ইস্যু নাম্বার 1। তাহলে ইস্যু 1 হচ্ছে 30,000 শেয়ারস, 30,000 যে টাকাটা মানে পাউন্ডস, এটাকে অ্যারন পাবে কিনা, এটাকে অ্যারন পাবে কিনা, এটা হচ্ছে ইস্যু 1। তারপরে ইস্যু 2 হচ্ছে যে ডেফনির যারা রিসার্চ কোলাবরেটরসরা ছিল, তারা কি তোমার এই স্ট্যাম্প গুলা পাবে কিনা, এটা হচ্ছে ইস্যু নাম্বার 2। ইস্যু নাম্বার 2 হচ্ছে স্ট্যাম্প ডিস্ট্রিবিউশন নিয়ে। ইস্যু 3 হলো এখানের মধ্যে যে এমা এবং টিমোথি তারা শেয়ার পাবে কিনা।
এটা হচ্ছে ইস্যু নাম্বার 3। তুমি আলাদা করে ফেলবা যে এই কোশ্চেনে কয়টা ইস্যু আছে। আর লাস্টের ইস্যুটা হচ্ছে এখানের মধ্যে ইস্যু 4। ইস্যু 4 সেটা হলো যে রেজিডুয়ারি প্রপার্টি এটা কি চিলড্রেন পাবে কিনা এবং চিলড্রেন কি গ্র্যান্ড চিলড্রেনের জন্য হোল্ড করা লাগবে কিনা। যখন তুমি ইস্যু আইডেন্টিফাই করে ফেলবা যে এই কোশ্চেনে হচ্ছে 4টা ইস্যু, তাহলে তোমার কিন্তু অনেকটুকু কাজ সহজ হয়ে গেল। তুমি এখন এই 4টা ইস্যু আলাদা আলাদা ডিসকাস করবা। ইস্যু 1 এর আন্ডারে ইস্যু 1 এর ল, ইস্যু 2 এর আন্ডারে ইস্যু 2 এর ল, ইস্যু 3, ইস্যু 4। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন তুমি ইস্যু 1, তাহলে ইস্যু 1 সহজ ব্যাপার। আমরা ইস্যু 1 এর ক্ষেত্রে সহজ ভাবে বলে দিব যে ইস্যু 1 এর মেইন তোমার মানে প্রবলেমটা হলো whether Aaron will get 30,000 pounds. Here Aaron's name does not appear on the face of the will. Will এর মধ্যে কোথাও Aaron-এর নাম নাই। So Aaron needs to rely on secret trust. তুমি ডিফাইন করবা what is secret trust. Secret trust is an exception of the will section 9 এর exception. Secret trust এর ডেফিনেশন কি? একটা ইকুইটেবল অব্লিগেশন ট্রাস্টির উপরে দেয়া হবে, পলের উপরে দেয়া হবে। সিক্রেট ট্রাস্ট দুই ধরনের, ফুল এবং হাফ সিক্রেট। আমাদের কোশ্চেনে এটা হাফ সিক্রেট। এটা আমরা কিভাবে বুঝলাম? এখানে যেহেতু বলা আছে আই হ্যাভ কমিউনিকেটেড টু হিম, তার মানে এখানে তোমার বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ এ ট্রাস্ট, কিন্তু বেনিফিশিয়ারির নামটা দেওয়া নাই। এই জন্য এটা হবে হচ্ছে একটা হাফ সিক্রেট ট্রাস্ট। তারপর বলবো হাফ সিক্রেট ট্রাস্টের রুলস কি। ব্ল্যাকওয়েল এন্ড ব্ল্যাকওয়েল কেসে বলা আছে হাফ সিক্রেট ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য 3টা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। ইন্টেনশন থাকতে হবে, অফার করতে হবে, অ্যাকসেপ্টেন্স করতে হবে। প্রথমে আমরা দেখি ইন্টেনশন আছে কিনা। সে বলছে যে আমি তাকে দিয়েছি ফর দ্য পারপাসেস আই হ্যাভ কমিউনিকেটেড টু হিম, ক্লিয়ার। এবং তার যে ইন্টেনশন ছিল ট্রাস্ট ক্রিয়েট করার, এখানে তার কথাবার্তা থেকেও আমরা বুঝে যাচ্ছি যে ফলো হার ইনস্ট্রাকশনস, তাহলে তার ইন্টেনশন ছিল টু ক্রিয়েট এ ট্রাস্ট। কাকে দিতে হবে এটাও বলে দিছে, অ্যারনকে দিতে হবে। বেনিফিশিয়ারি সার্টেন, তারপর ইন্টেনশন আছে। সাবজেক্ট ম্যাটার হচ্ছে কি তোমার 30,000 পাউন্ডস। সে কি অফার করছে কিনা? অবশ্যই করছে। এবং হাফ সিক্রেট ট্রাস্টে অফারটা করতে হবে উইলের আগে। উইলের আগেই সে অফার করছে, উইলের আগেই সে জানাইছে, অক্টোবরে জানাইছে। অফার হয়ে গেছে, ফ্যাক্ট অফ ট্রাস্ট হয়ে গেছে, অফার হয়ে গেছে। এবং টার্মস অফ ট্রাস্টটা জানাতে হবে, এটাও জানাই দিচ্ছে। এবং সিলড এনভেলপ যেটা বললো হচ্ছে গিয়ে সাদিয়া, যে রিকিন কেসে বলতেছে যে যদি আমি ফ্যাক্ট অফ ট্রাস্ট কমিউনিকেট করি, তাহলে টার্মস অফ ট্রাস্ট যদি আমি দিয়ে দেই হাফ সিক্রেট ট্রাস্টেও কোনো সমস্যা নাই। আর আমি তো বলেই দিছি যে এই চিঠির মধ্যে তুমি কিন্তু সবকিছু পাবা কাকে দিতে হবে। তাহলে অফার হয়ে গেছে সম্পূর্ণভাবে। অফারের 2টা রিকোয়ারমেন্ট, ফ্যাক্ট অফ ট্রাস্ট এবং টার্মস অফ ট্রাস্ট, 2টাই কমিউনিকেশন হয়েছে। এখন অ্যাকসেপ্টেন্স হয়েছে কিনা? সে বলবে আমি তো অ্যাকসেপ্টেন্স করিনি। অ্যাকসেপ্টেন্স করা যায় হচ্ছে ওরালি, ইন রাইটিং এবং বাই সাইলেন্স। তুমি যদি রিজেক্ট করো, তুমি রিজেক্ট আগে করলা না কেন? ডেফনি বেঁচে থাকা অবস্থায় বা ডেলফিন বেঁচে থাকা অবস্থায়। সে মারা যাওয়ার পরে তো আর তুমি এটা রিজেক্ট করতে পারবে না। কেসের নাম হচ্ছে রি কলিন কুপার। তাহলে হাফ সিক্রেট ট্রাস্টের অল দ্য রিকোয়ারমেন্টস এখানে স্যাটিসফাইড হয়ে যাবে। যেহেতু হাফ সিক্রেট ট্রাস্টের অল দ্য রিকোয়ারমেন্টস এখানে স্যাটিসফাইড হবে, সুতরাং আমরা কনক্লুড করতে পারি হচ্ছে যে অ্যারন উইল গেট দ্য প্রপার্টি। ঠিক আছে, অ্যারন প্রপার্টিটা পাবে। এখন অ্যারন হাফ সিক্রেট ট্রাস্ট এস্টাবলিশ করতে পারবে, হাফ সিক্রেট ট্রাস্ট এস্টাবলিশ করতে পারবে। ইস্যু 1 হাফ সিক্রেট ট্রাস্টের এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আবার একটা ঝামেলা আছে, সেটা হলো অ্যারনকে বলছে টু সাপোর্ট অ্যারনস এডুকেশন, তার পড়াশোনার জন্য টাকাটা খরচ করতে হবে। এখন এটা যদি পার্সনের জন্য ট্রাস্ট হয়ে থাকে তাহলে এটা ভ্যালিড হবে, কিন্তু পারপাসের জন্য যদি ট্রাস্ট হয়ে থাকে তাহলে জেনারেলি এটা ভয়েড হয়ে যায়। তাহলে যদি অ্যারনের পড়াশোনার জন্য টাকাটা দিয়ে থাকে ফর এডুকেশন, তাহলে এডুকেশন তো তার কমপ্লিট, তাহলে সে তো এখন অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতেছে। তখন আমরা ওই যে রি স্যান্ডারসন এক্সেপশনটা নিয়ে আসবো, যে রি স্যান্ডারসন, তারপর হচ্ছে রি অসোবা। ওই কেসটাতে বলতেছে যে
একটা ট্রাস্ট যদি করা হয় হচ্ছে ফর এ পার্সন, বাট যদি বলে দেওয়া হয় একটা পার্টিকুলার পারপাসে টাকাটা খরচ করতে হবে, তাহলে এটা ভ্যালিড হয়। নন চ্যারিটেবল ট্রাস্ট মানে একজনের এডুকেশন, তাহলেও এটা ভ্যালিড হবে। এই একটা লাইন লিখে দিলেই হবে। এটা আমাদের নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের ওই স্লাইড নাম্বার সম্ভবত 23 বা 24-এ ডিসকাস করা আছে, এটা আমরা আগেও পড়েছিলাম এরকম। তাহলে অনেক আমরা কনক্লুশন যেটা বলতে পারি যে হাফসিগের ট্রাস্ট ভ্যালিড হবে, অ্যারন প্রপার্টি পাবে 30,000, আর এটাতে তোমার রেজাল্টিং ট্রাস্ট হবে না, বিকজ এটা ট্রাস্টটা ছিল ফর এ পার্সন লিমিটেড বাই এ পারপাস, রি স্যান্ডারসন এবং রি অসোপান। তারপরে যেটা আসতেছে ইস্যু 2। ইস্যু 2-তে আমাদের মেইন এটা হচ্ছে যে তার যে কোলাবোরেটর যারা ছিল তারা কি এই 50 স্ট্যাম্পস পাবে কিনা। আমরা বলবো যে এখানে মেইন ইস্যুটা হচ্ছে ইস্যু 2 এর ক্ষেত্রে মেইন ইস্যুটা হচ্ছে এখানের মধ্যে যে এই ট্রাস্টটা কি 3টা সার্টেনটি কমপ্লাই করেছে কিনা, 3 সার্টেনটিস কমপ্লাই করেছে কিনা। তাহলে 3টা সার্টেনটি হচ্ছে ইন্টেনশন, তাহলে এখানে তার ইন্টেনশন আছে কিনা, তাহলে যে সে যেহেতু ট্রাস্ট কথাটা ইউজ করছে তার মানে তার ইন্টেনশন আছে। সাবজেক্ট ম্যাটার আমরা বলবো যে এটা আনসার্টেন হতে পারে, কারণ ফাইনেস্ট 50 স্ট্যাম্পস, তাহলে ফাইনেস্ট বলতে সে কি বোঝাতে চাইছে, তার মানে সাবজেক্ট ম্যাটার আইডেন্টিফাই করার জন্য সে যে ওয়ার্ডটা ব্যবহার করছে ফাইনেস্ট, ওই যে মনে আছে কিনা যে মানে আমার মানে গাড়ির মধ্যে যেটা সবচেয়ে এফিশিয়েন্ট কার, সবচেয়ে লাক্সারিয়াস কার, তাহলে ফাইনেস্ট 50 স্ট্যাম্পস। তাহলে সাবজেক্ট ম্যাটার আইডেন্টিফাই করার জন্য সে যে ওয়ার্ডটা ইউজ করলো এটা সাবজেক্টিভ, তাহলে এখানে সাবজেক্ট ম্যাটার আনসার্টেন, যে সবগুলা স্ট্যাম্পের মধ্যে কোনটা হবে হচ্ছে ফাইনেস্ট, এটা তো বের করা যাবে না। এটা তো আমাদের শুধু ডেলফিনই জানতো যে কোনগুলা হচ্ছে ফাইনেস্ট, ঠিক না? জিনিসটা আমরা কি পড়ছিলাম এরকম ক্ষেত্রে যে মানে বাল্ক অফ দ্য প্রপার্টি, মনে আছে কেসটা? বাল্ক অফ দ্য প্রপার্টি এটা কি সার্টেন না আনসার্টেন? বাল্ক অফ মাই প্রপার্টি সার্টেন না আনসার্টেন? আনসার্টেন। সেরকম ভাবে ফাইনেস্ট এটাও হচ্ছে আনসার্টেন। তাহলে এটা একটা বিরাট ঝামেলা যে এখানের মধ্যে প্রথমেই আমরা দেখতেছি যে সার্টেনটির মধ্যে সাবজেক্ট ম্যাটার এখানে আনসার্টেন, সাবজেক্ট ম্যাটার আনসার্টেন। কেন আনসার্টেন? বিকজ সে বলছে ফাইনেস্ট, ফাইনেস্ট ওয়ার্ডটা সে ব্যবহার করছে, পালমার এন্ড সিমন্স কেস। তারপর আমরা বলবো যে এখানে এটা কি ট্রাস্ট হবে না পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট হবে। তাহলে এটা আমরা আলোচনা করব যে এটা হবে হচ্ছে একটা ট্রাস্ট, বিকজ এখানে সে ট্রাস্ট কথাটা ইউজ করছে, সুতরাং এটা হবে ডিসক্রিশনারি ট্রাস্ট। কারণ ডিসক্রিশনারি ট্রাস্ট যদি হয়ে থাকে, এমনিতেও এটা ফেল করে যাচ্ছে বিকজ সাবজেক্ট ম্যাটার আনসার্টেন, বাট যদি সাবজেক্ট ম্যাটার সার্টেন হতো তাহলে সার্টেনটি অফ বেনিফিশিয়ারি নিয়ে সমস্যা হইতো না, কারণ হচ্ছে এখানে বেনিফিশিয়ারি সার্টেন হবে, কারণ যেহেতু ডিসক্রিশনারি ট্রাস্ট লিস্ট করা লাগবে না। সে তো বলেই গেছে যে যারা আমার সাথে ইয়ে করেছিল, রিসার্চ করেছিল, রিসার্চ কোলাবোরেটরস। আর আমরা তো এখানে দেখতেছি যে তার সাথে রিসার্চ করেছিল হচ্ছে 2টা বইয়ের ক্ষেত্রে 2 জন অথর, আর 80টা আর্টিকেলের ক্ষেত্রে তার সাথে অনেকজন হেল্প করেছিল। তাহলে এখানে যেহেতু লিস্ট করা লাগবে না, তাহলে আমাদের ট্রাস্টিরা ওই 80 জন এবং এই 2 জনের 82 জনের মধ্য থেকে যে কোনো তোমার 50 জনকে তারা সিলেক্ট করতে পারবে। তাহলে সাবজেক্ট ম্যাটার এখানে আনসার্টেন, বাট বেনিফিশিয়ারিটা এখানে সার্টেন। তাহলে অন এ ব্যালেন্স তো এটা ফেল করে যাবে। তাহলে ফেল করলে কি হবে? যদি সার্টেনটি অফ সাবজেক্ট ম্যাটারের জন্য ফেল করে, কারণ ফাইনেস্ট কথাটা যেহেতু আনসার্টেন, তাহলে সাবজেক্ট ম্যাটার ফেল করলে এটা হবে হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট হিসেবে এটা ব্যাক করে যাবে। ঠিক আছে? তাহলে এটা আমরা বলতে পারি যে অল প্রপার্টি থেকে যেহেতু ট্রাস্ট প্রপার্টি আলাদা করা হয় নাই, তাই এই ক্ষেত্রে এটা রেজাল্টিং ট্রাস্ট হওয়ার পসিবিলিটি বেশি।
তারপর অল মাই শেয়ারস টু ক্যামেলি, এটা সহজ কোয়েশ্চেন। ক্যামেলি কি 2000ই পাবে কিনা? আমরা বলবো যে এখানে ক্যামেলি 2000 পাবে যদি কনস্টিটিউশন না হয়ে থাকে, মানে এমিলি বা এমা এবং টিমোথির জন্য যদি কনস্টিটিউশন না হয়ে থাকে তাহলে সে 2000 পাবে। তাহলে এখন কনস্টিটিউশন শেয়ারের ক্ষেত্রে কিভাবে হবে? শেয়ারের ক্ষেত্রে কনস্টিটিউশনের জন্য আমাদেরকে দেখাতে হয় হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে শেয়ার ট্রান্সফার ফর্ম প্লাস হচ্ছে শেয়ার সার্টিফিকেট। এই দুইটা জিনিস কোম্পানির কাছে পাঠাতে হবে। যদি পাঠাই দিয়ে থাকে তারপরে সে যদি মারাও যায় কোনো সমস্যা নাই, কোর্ট এটাকে কনস্টিটিউট করে হয়ে গেছে ধরে নিবে রি রোজ, রি ফ্রাই, মাস্কাল এন্ড মাস্কাল। তা আমাদের কোশ্চেনে তো এটা হয় নাই। আমাদের কোশ্চেনে তো শেয়ার সার্টিফিকেট, শেয়ার ট্রান্সফার ফর্ম এগুলা ফিল আপ করে আমাদের এই ডেলফিন এটা হাতে দিয়েছে হচ্ছে তার সেক্রেটারি। তার সেক্রেটারিকে বলছে তুমি এটা জমা দিয়ে দিও। উইথ ইনস্ট্রাকশন ই সেন্ড দ্য ফর্ম টু টেকনোলজি কোম্পানি, অ্যাকাউন্টেন্টকে সে দিয়েছে, তার অ্যাকাউন্টেন্টকে এটা দিয়েছে। তার মানে এখানে আমাদেরকে ডিসকাস করতে হবে হচ্ছে এই পেনিংটন এন্ড ওয়েন কেস। কারণ পেনিংটন কেসটা বর্তমানে আবার অ্যাপ্লাই হয়েছে হচ্ছে গিয়ে খান এন্ড মাহমুদ কেস, এবং এটা তোমার এখন এটা অ্যাকসেপ্টেড যে যদি আমাদের দেখাতে পারে এটা আনকনশনেবল হবে তাকে শেয়ারটা না দিলে, তাহলে এই প্রপার্টি পেয়ে যাবে। তাহলে আনকনশনেবল কার ক্ষেত্রে হবে? এমআর ক্ষেত্রে হবে আনকনশনেবল। কেন এমআর ক্ষেত্রে আনকনশনেবল হবে? এমআর রিলাই করতে পারবে অন পেনিংটন, কারণ সে তো অলরেডি ওই ইয়ের কথার উপর ভিত্তি করে, ডেলফিনের কথার উপর ভিত্তি করে কিচেনের অ্যাপ্লায়েন্স কিনে ফেলছে। বাট এখানে টিমোথি তো জানতোই না এখানে, তাহলে পেনিংটন এখানে অ্যাপ্লাই হবে আর এখানে পেনিংটন অ্যাপ্লাই হবে না। এখানে তো তাকে শেয়ার না দিলেও সে তো জানতোই না যে তাকে যে শেয়ার দেওয়া হয়েছে, পেনিংটন উইল নট অ্যাপ্লাই। তাহলে আমরা বলতে পারবো যে ক্যামেলি তুমি ওই যে 2000 শেয়ারের মধ্যে থেকে এমআর 500 শেয়ার তুমি পাবা না, তুমি 1500 শেয়ার পাবা। ঠিক আছে, তাহলে তোমার থেকে 500 মাইনাস হয়ে যাবে, 500 এমআর পাবে। আর এখানে কোন তুমি 2000 থেকে 500 মাইনাস হয়ে যাবে, আর 500 প্রপারলি কনস্টিটিউশন হয়ে গেছে, তুমি 1500 শেয়ার পাবো। লাস্ট ইস্যু 4। ইস্যু 4 হচ্ছে কি আমাদের এখানে? ইস্যু 4 হচ্ছে এনিথিং দ্যাট ইজ লেফট, যাই অবশিষ্ট ছিল, তাহলে এটা হবে রেজিডুয়ারি প্রপার্টি। রেজিডুয়ারি প্রপার্টি সার্টিন। অল প্রপার্টি থেকে আমরা যদি ক্রেডিটরদেরকে মাইনাস করি যা থাকবে সেটাই হচ্ছে কি রেজিডুয়ারি প্রপার্টি। তাহলে রেজিডুয়ারি প্রপার্টি অলওয়েজ সার্টিন হবে। তাহলে এখানে সাবজেক্ট ম্যাটার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সাবজেক্ট ম্যাটার এখানে ঠিক আছে। এখন আমরা দেখবো যে এখানে অবজেক্ট ঠিক আছে কিনা। আমরা বলবো যে এখানে অবজেক্ট হচ্ছে ইকুয়ালি দিতে বলছে কাদেরকে? টু চিলড্রেন। এটাতে নিয়ে কোনো সমস্যা নাই, এটা ফিক্সড ট্রাস্ট এবং চিলড্রেনের কথা বলাই আছে। সুতরাং এখানে তোমার সাবজেক্ট ম্যাটারও সার্টেন, ইন্টেনশনও আছে, টু বি ডিভাইডেড যেহেতু বলছে তার মানে ইন্টেনশনও আছে, সাবজেক্ট ম্যাটার সার্টেন, বেনিফিশিয়ারিও সার্টেন। হাউএভার আমরা বলবো পরের যে অংশটা, গ্র্যান্ড চিলড্রেন কি কোনো টাকা ক্লেম করতে পারবে কিনা, এটা আমরা শর্টলি বলে দিব যে গ্র্যান্ড চিলড্রেন ক্লেম করতে পারবে না। কারণ হচ্ছে হোপিং যেহেতু বলছে তার মানে এখানে কোনো ইন্টেনশন নাই। যেহেতু কোনো ইন্টেনশন নাই আমাদের ফার্দার ডিসকাশনের তো দরকার নেই। আমরা বলবো ল্যাম্ব এন্ড ইমস কেস, রি অ্যাডামসন কেনসিংটন ওয়েস্ট্রি কেসে বলছে হোপ কথাটা হচ্ছে প্রিকেটরি ওয়ার্ড, সুতরাং গ্র্যান্ড চিলড্রেন কোনো টাকা ক্লেম করতে পারবে না। অ্যান্সার কমপ্লিট। দেখো বুঝতে কোনো সমস্যা আছে কিনা। 4টা ইস্যু 1 বাই 1 শুধু ডিসকাস করা। এই কোশ্চেনটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা রেকর্ডিংটাও দিয়ে দিলাম, তোমরা এটা একটু টাইম নিয়ে সলভ করো, তাহলে অনেকগুলো চ্যাপ্টার রিভাইজ হয়ে যাবে। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই কোশ্চেনটা রিলেটেড। তাহলে এটা আমরা তো সলভ করে ফেললাম। ঠিক আছে।
আছে, তাহলে এটা আমি এখন গ্রুপে দিয়ে দেই। আচ্ছা, আর একটা শুধু পয়েন্ট আমাদের অ্যাড করা যেতে পারে, সেটা হলো যে ওই মানে এখানে খেয়াল রাখবা যে উইলের মধ্যে যেহেতু সারা হচ্ছে গিয়ে এক্সিকিউটর, তো সাবজেক্ট ম্যাটার যদি আনসার্টেন হয় তাহলে দুইটা কনসিকুয়েন্স হয়, একটা হচ্ছে যেটা গিফট হয়ে যায় ট্রাস্টের জন্য, আরেকটা হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট হয়। তো কিছু স্টুডেন্ট হয়তো এখানে আলোচনা করতে পারে যে সাবজেক্ট ম্যাটার যদি ওই 50টা স্ট্যাম্প যদি অল স্ট্যাম্প থেকে ইয়ে করা না হয় তাহলে কি হবে। তো এখন এখানের মধ্যে 50টা স্ট্যাম্পের রেজাল্টিং ট্রাস্ট এখানে হওয়ার তো কিছু নাই, কারণ আলাদাই তো করা হয়নি। তাহলে দ্য প্রপার্টি উইল রিমেইন উইথ দ্য ওই সেটলার্স স্টেট, মানে ডেলফিনের স্টেটের কাছেই থেকে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এটা আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি এখানে, আর রেকর্ডিংটা তোমরা পেয়ে যাবা। তাহলে আগামীকালকে আমরা 2020-এর যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো আমরা করে ফেলবো। এগুলো সবগুলোই বড় বড় কোয়েশ্চেন, মানে বর্তমানের 3টা কোয়েশ্চেন মিলে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। ঠিক আছে, আজকে এতটুকুই থাক।